আসসালামু আলাইকুম, কেমন আছি আমরা সবাই? বরাবর নয়, আজকে আমাদের বাংলা 2 নং ম্যারাথন ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকে আমাদের ক্লাসটিতে যে প্রশ্নগুলো রাখা হয়েছে সকল বিশ্ববিদ্যালয় এবং নার্সিং ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুরুতে আমি তোমাদের কাছে জানতে চাইবো ভয়েস ক্লিয়ার আছে কিনা এবং কে কোন জেলা থেকে আমাদের ক্লাসটিতে যুক্ত হয়েছে একটু ঝটপট জানিয়ে দাও। আজকের ক্লাসটিতে 120টা গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি, যেগুলো তোমাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যে ব্যাখ্যাগুলো আমি দিব খাতা কলম নিয়ে বসে যাও, সেগুলো নোট করবে এবং শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবে। ইনশাল্লাহ সেরা একটা ক্লাস তুমি পেতে যাচ্ছ। শুরুতে আমাকে একটু জানিয়ে দাও কে কোন জেলা থেকে আমাদের এই ক্লাসটিতে যুক্ত হয়েছ, একটু ঝটপট জানাও। আমি আমার নিজের জায়গা থেকে ক্লাসটি শেয়ার করে রাখছি, ঝটপট একটু জানিয়ে দাও সবকিছু ঠিকঠাক আছে কিনা। প্রত্যেকেই শেয়ার করে আমাকে একটু জানাবে, টাইমলাইনে শেয়ার করে জানাবে। এবং দেখো গত যে ম্যারাথন ক্লাস নিয়েছে সেখান থেকে দেখছো আজকেও জগন্নাথ বিশ্ববিদ্যালয় চারুকলা ইউনিট অর্থাৎ এই ইউনিটে কিন্তু হুবহু 8টা প্রশ্নের মধ্যে 5টা প্রশ্ন কমন এসেছে। বাকি যে আসন্ন পরীক্ষাগুলো রয়েছে সেখানে তুমি সর্বোচ্চ সংখ্যক কমন পাবে। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের ফর অল ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট অর্থাৎ এই ক্লাসটি তোমাদের আমি যে প্রথম পত্র থেকে প্রশ্ন রেখেছি তার ব্যাখ্যা দিব। এরপর হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র থেকে বিরোচন অংশ থেকে যেগুলো দিব সেগুলো নোট করে রাখবে। জানাও যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, আমি শুরু করব। অনেকে সালাম জানিয়েছে, ওয়ালাইকুম আসসালাম, শেয়ারও করেছে, শেয়ার করে ডান লিখবে পিডিএফ পেতে হলে। এবং আজকের প্রথম প্রশ্নটি দেখো, এখানে বলা হয়েছে এই প্রশ্নটি নেওয়া হয়েছে সানাই, ঢোল ও কাশি এই 3 প্রকার বাদ্যযন্ত্রে সৃষ্ট ঐকতান বাদনকে কি বলা হয়? প্রশ্নটি নেওয়া হয়েছে অপরিচিতা থেকে। এখন বলা হয়েছে এই 3টি যে সৃষ্ট সমস্বর তাকে এক কথায় কি বলে? রসন চৌকি, দাদরা, ত্রিতাল নাকি পঞ্চস্বর? একটু ঝটপট জানাও। আমরা 197 জন যুক্ত হয়েছি। একটু নিজেদের টাইমলাইনে শেয়ার করে রাখি, যারা শেষ পর্যন্ত ক্লাসে থাকবা তারা কিন্তু আজকে ক্লাসে যে 150টা গুরুত্বপূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহকারে তার পিডিএফ পাবা, শেষ পর্যন্ত থাকবা, সেরা কিছু পাবে। তাহলে এখানে দেখো অপরিচিতা যারা শেষ পর্যন্ত থাকবে তারাই পাবে। আজকে যেটা এসেছে যে এই গল্পে কিসের ইঙ্গিত দেওয়া হয়েছে সেটা কি হবে? দেখো নতুন নারীর আগমন, এটা কিন্তু সঠিক উত্তর। এটা তোমার পাঠ পরিচিতি অংশে শেষ অংশে কিন্তু এটা আছে। যদি বলা এখানে কি ফুটে উঠেছে সেই ক্ষেত্রে তোমাদের হচ্ছে পণ প্রথা, এরপর হচ্ছে যৌতুকের বিরুদ্ধে সম্মিলিত যে প্রতিরোধ, সেটা যৌতুকের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ সেটা ফুটে উঠেছে, এটা মনে রাখবা। আর এখানে সানাই, ঢোল ও কাশি এই 3 প্রকার বাদ্যযন্ত্রের সৃষ্ট যে ঐকতান বাদন আছে, সমস্বর আছে, সেটা হবে রসন চৌকি। হবে কি হবে? রসন চৌকি। যারা উত্তর এ জানিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী প্রশ্নটি দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস কোনটি? রবি ঠাকুর। আমরা 208 জন যুক্ত হয়েছি, একটু শেয়ার করে দিন নিজেদের টাইমলাইনে। রবি ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সুকান্ত ভট্টাচার্য। যেমন আজকে জগন্নাথের চ ইউনিটে যেটা এসেছে ছাড়পত্র কাব্যগ্রন্থ কার? একটু জানাও তো ছাড়পত্র কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থটি কার একটু জানাও। বলাকা, শেষের কবিতা, তাসের দেশ আর রক্ত করবি। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে জানাও। এই যে অনেকেই মেনশন করছো, অসংখ্য ধন্যবাদ। আবু জাফর এমডি সালেও জানিয়েছে এটা হচ্ছে সুকান্ত ভট্টাচার্য, তাকে কিশোর কবি বলা হয়। মাত্র 21 বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে যাদবপুর টিবি হাসপাতালে কিন্তু তিনি মারা যান। তিনি একটা সম্পাদনা করেন, সেই সম্পাদনাটার নাম কি বলতো? কোন পত্রিকার সম্পাদনা করেন সেটা একটু জানাও। এখানে সঠিক উত্তর হবে কি শেষের কবিতা। কি হবে? শেষের কবিতা। চতুরঙ্গ আছে, মালঞ্চ আছে, গোড়া আছে, যোগাযোগ আছে, এগুলো হচ্ছে রবি ঠাকুরের উপন্যাস।
সঠিক উত্তর শেষের কবিতার। এখানে ছাড়পত্র সুকান্ত ভট্টাচার্যের, মাত্র 21 বছর বয়সে মারা যান। সম্পাদনা করেন কোন পত্রিকা? সেটা হবে কি আকাল হবে। কি হবে? আকাল নামে একটা পত্রিকা, সেটা সম্পাদন করেন ফ্যাসি বিরোধী লেখক শিল্পী সঙ্গে সঙ্গে। ফ্যাসি বিরোধী, এটা মনে রাখবে, এটা কিন্তু গত বছরে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে এসেছিল। ফ্যাসি বিরোধী লেখক শিল্পী সঙ্গের সাথে তিনি আকাল নামে এই গ্রন্থটি সম্পাদনা করেন। আমরা 223 জন যুক্ত হয়েছি, অসংখ্য ধন্যবাদ। একটু শেয়ার করে রাখি। 120টা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় সি ইউনিটের পরীক্ষা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগরের সকল ইউনিটের জন্য, রাবি চাবি গুচ্ছ এবং গুচ্ছের বাইরে যেগুলো গিয়েছে সকল বিশ্ববিদ্যালয়ের জন্য প্রযোজ্য, এবং নার্সিং এর জন্য কিন্তু আমি ব্যাকরণ অংশ থেকে এবং সাহিত্য অংশ থেকে অনেক প্রশ্ন রেখেছি। পরের প্রশ্নটি দেখো, আমি অপরিচিত থেকে 3টা গুরুত্বপূর্ণ লাইন রেখেছি, এটা কিন্তু এসেছে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে এসেছে এবার। সেটা হচ্ছে মানুষের মাঝে যা অন্তরতম এবং অনির্বচনীয়, সেটা হচ্ছে গলার স্বর। পরের আরেকটা দেখো, ইহার গতি সহজ, দীপ্তি নির্মল। কেন জানি মনে হচ্ছে এই 3টা লাইন থেকে চাবিতে এবছরে একটা চলে আসবে। আমরা 235 জন যুক্ত হয়েছি, অসংখ্য ধন্যবাদ, শেষ পর্যন্ত থাকবা। দীপ্তি নির্মল, সৌন্দর্যের সুচিতা অপূর্ব। তাহলে শূন্যস্থান টাইপেরও কিন্তু প্রশ্ন এসে থাকে ঢাবি সি ইউনিটেও। তাহলে সৌন্দর্যের সুচিতা, ইহার কোনো জায়গায় কিছু জরিমানায় আড়ষ্ট নাই। আমরা যেখানে চমৎকার বলি, যেখানে বিনোদা বলেন কি চলনসই, কি হবে? আমরা যেখানে চমৎকার বলি সেখানে বিনোদা কি বলেন? চলনসই। মামা অনুপম আমাদের সংসারের প্রধান গর্বের সামগ্রী, কারণ আশ্চর্য পাকা লোক বলে। তাহলে এখানে সঠিক উত্তর, এখানে তো প্রশ্ন না, জাস্ট 3টা লাইন এসএস দিয়ে রাখতে পারো, কারণ আমরা দেখতে পাচ্ছি যে গল্প থেকে হুবহু লাইনগুলো উঠিয়ে নিচ্ছে। আচ্ছা, 247 জন যুক্ত হয়েছি, অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ। তোমরা শেষ পর্যন্ত থাকবা, খুশি হব, এবং যাতে তোমরা সর্বোচ্চ পরিমাণ কমন পাও, সবার আগে উত্তর করতে পারো, এই কামনায় থাকবে। তার মাঝে একটু জানি, সিওর জন্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ, সকল বিশ্ববিদ্যালয়ের জন্যই একটু জানিয়ে দাও যে কে কোন জায়গা থেকে আমাদের ক্লাসটিতে যুক্ত হয়েছে, একটু জানাও। জামিল হোসেন ধন্যবাদ, অনেককে মেনশন করেছো। আর টাইম লাইনে শেয়ার করে রাখো, কারণ আমাদের পেজে কিন্তু প্রতিনিয়ত অনেক ক্লাস হচ্ছে, সেক্ষেত্রে যদি শেয়ার করে রাখো তাহলে এগুলো পরবর্তীতে দেখতে পাবে। এবং আমার আইডিতে সকল ক্লাস সাজানো আছে, জিলানি হাসান জয়, সেখানেও দেখতে পারো, আমি রিয়াক্ট দিয়েছি অলরেডি। তারপরে দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে এবার এসেছে যে বিলাসীতে কোন নামটি উল্লেখ নাই, বাবরের নাম উল্লেখ ছিল না, তুগলক ছিল, হুমায়ুন ছিল, আর একটা দেখো বাবরের নাম ঘ নম্বর অপশনে ছিল, এটা কিন্তু উল্লেখ নাই। এবার দেখো, বিলাসী থেকে 4-5টা প্রশ্ন রেখেছি। মৃত্যুঞ্জয় বিলাসীর মধ্যে রূপায়িত হয়েছে বা কোন বিষয়টি অধিক রূপে দেখা গিয়েছে, সেটা একটু জানাও তো। বঞ্চনা, বিরহ, প্রেম ও দায়িত্ববোধ। 250 জন আছি আমরা। এখানে দেখো, 2 মানব মানবীর অসাধারণ প্রেমের মহিমা, 2 মানব মানবীর অসাধারণ প্রেমের মহিমা। 2 মানব মানবীর অসাধারণ প্রেমের মহিমা কিন্তু প্রকাশিত হয়েছে। ক্লিয়ার এটা? তাহলে বলো তো উত্তর কোনটা হবে। এর পাশাপাশি আরো যে অংশগুলো লাগবে আমি একটু লিখে দিচ্ছি, তোমরা এটা নোট করে রাখবা। এটা কোন পত্রিকায় প্রকাশিত হয়? তাহলে সঠিক উত্তর কি হবে? ভারতী পত্রিকায়। কোন পত্রিকায়? ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। তারপর দেখো, সব পূর্বে সপ্তম শ্রেণীকে কোন ক্লাস বলা হতো? 4th ক্লাস। সপ্তম শ্রেণীকে 4th ক্লাস বলা হতো। এরপরে দেখো, এই বিলাসী গল্পটি কার জবানিতে লেখা? সেটা হবে কি ন্যাড়ার জবানিতে লেখা। ন্যাড়ার জবানিতে লেখা, এটা গুরুত্বপূর্ণ। তারপর আরেকটি দেখো, যদি বলা হয় প্রত্নতাত্ত্বিক শব্দের অর্থ কি, এটা একটু জানাও। আজকেও কিন্তু একটা শব্দ অর্থ এসেছে, প্রত্নতাত্ত্বিক, এই শব্দের অর্থ কি? তাহলে 2 মানব মানবীর অসাধারণ প্রেমের মহিমা, এটা ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। পূর্বে সপ্তম শ্রেণীকে 4th ক্লাস বলা হতো। এটা ন্যাড়ার জবানিতে লেখা। অপরিচিত হচ্ছে উত্তম পুরুষের জবানিতে লেখা। কোন পুরুষের জবানিতে লেখা? উত্তম, সেটা হচ্ছে কি অপরিচিতা। তাহলে এখানে কি হবে? প্রেম হবে। কি হবে? প্রেম হবে। পরের প্রশ্নটি দেখো, আর এটা হবে প্রত্নতাত্ত্বিক।
পুরাতত্ত্ববিদ হবে। মহত্বের কাহিনী আমাদের অনেক আছে, এখানে মহত্ব ব্যবহৃত হয়েছে কি অর্থে, বা এই লাইনটা দিয়ে তোমাকে বলতে পারে, সাধারণত জাবিতে এই ধরনের প্রশ্ন এসে থাকে, যে লাইনটা দিয়ে তোমাকে বলবে আলোচ্য উক্তিটি তোমার পঠিত কোন গল্প থেকে চয়ন করা হয়েছে বা নেওয়া হয়েছে, তাহলে সেটা কি হবে বলো তো? এই যে অনেকে উত্তর করেছো, প্রথম ফুল জানিয়েছো, গুড জব, শেষ পর্যন্ত থেকেও আমাদের সাথে। প্রশংসার্থে, নিন্দার্থে, নাকি ব্যঙ্গার্থে, নাকি কুৎসা রটনায়, কোনটা হবে? এই মহত্ব কি অর্থে ব্যবহার করা হয়েছে জানাও। অনেক সময় দেখবা সাহিত্য অংশে আসে আইরনি আসে, মানে বক্রোক্তি বলা হয়, একটা বিষয়কে তুমি হচ্ছে খারাপ রূপে উপস্থাপন করবা। যেমন ছেলেটি হচ্ছে পড়াশোনা করে না, কিন্তু তাকে তুমি বলছো এই ছেলেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম হবে, তুমি জানো সে ভালো রেজাল্ট করতে পারবে না, পড়াশোনা করে না, তারপরে তুমি তাকে প্রথম বানিয়ে দিচ্ছ, এটা কি হবে? আইরনি। ঠিক তেমনই ভাবে এখানে দেখো মহত্বের কাহিনী আমাদের অনেক আছে, এই মহত্ব দ্বারা এখানে প্রশংসা বলা হয়নি, অনেকে উত্তর প্রশংসা করবে, কিন্তু উত্তর হবে কি? ব্যঙ্গার্থে হবে। কি হবে? ব্যঙ্গ, বিদ্রুপ করা অর্থে ব্যবহার করা হয়েছে। যারা পরবর্তীতে এসেছো একটা করে রিয়াক্ট দাও আর হচ্ছে শেয়ার করে রাখো। পরের প্রশ্নটি দেখো, বিলাসী গল্পের নায়ক সকাল কটার সময় ঘর থেকে স্কুলের উদ্দেশ্যে বের হতো? 7, 8, 9টা, 10টা। এই যে সংখ্যাগত তথ্য থেকে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে, সংখ্যাগত তথ্য, যেমন বিয়ের সময় অনুপমের বয়স কত ছিল, বর্তমানে কত, তারপরে এখানে দেখো একটা সংখ্যাগত তথ্য দিয়েছে। ঝটপট জানাও কি হবে? বল যাক, সমস্যা নাই, উত্তর করো। সাত, 8, নাকি 10, নাকি 9? এখানে সঠিক উত্তর হবে 8 জানিয়েছো কেউ? খ জানিয়েছো বৈশাখী চৌধুরী, ধন্যবাদ। প্রদীপ কুমার 8 জানিয়েছো, তুই শেয়ার করেছিস। প্রদীপ একটু জানাতো আমাকে। হুমায়ুন আর রানা আছে 8টি, ধন্যবাদ। 8 হবে এখানে। আমার পথ থেকে দেখো প্রশ্ন এসেছে ঢাবিতে, সি ইউনিটে যে ঢাবি সি ইউনিট সেখানেও আসতে পারে, এবং জাহাঙ্গীরনগর এবং অন্যান্য জায়গায় আসবে। আমার পথ প্রবন্ধে লেখক কাকে দাসত্ব বলেছে বলো? দাসত্ব বলেছে কাকে? পরাবলম্বন, মিথ্যা বিনয়, রাজভয়, নাকি ভণ্ডামি? আমার পথ দেখাবে আমার সত্য। তোমার নিজের উপর যদি অগাধ বিশ্বাস থাকে, তাহলে তোমাকে কিন্তু কোনো ভয়ে তোমাকে কাবু করতে পারবে না। তোমার আলাদা একটা আত্মবিশ্বাস কিন্তু তোমার থাকতে হবে। এখানে মনে রাখবে, আপন সত্যের শক্তিতে, আপন সত্যের শক্তিতে বিশ্বাসী হতে হবে। তারপর হচ্ছে মনোবল রাখতে হবে, মনোবল ধরে রাখতে হবে। আর একটা প্রশ্ন ঢাবিতে এসেছে যে আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে, আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে, এটা মনে রাখবে। আত্মনির্ভরতা আসে। এরপরে দেখো আরো প্রশ্ন আছে যে সত্যের চিরন্তন শক্তি ফুটে উঠেছে এখানে, সত্যের চিরন্তন শক্তি, এইগুলো থেকে কিন্তু অপশনে আসবে সত্যের চিরন্তন শক্তি। এইগুলো যেহেতু তোমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে লিখিত আছে, এই শিরোনাম অংশগুলো কিন্তু তোমাদের দিয়ে তোমাকে জানতে চাওয়া হতে পারে, ব্যাখ্যা করো বা এটা দ্বারা কি বুঝিয়েছে, এগুলো একটু মনে রাখবে। এখানে যে শব্দার্থগুলো আছে সেটা একটু পড়বা। পরাবলম্বন মানে অন্যের উপর নির্ভর করাকে বলা হয়েছে দাসত্ব, আর এখানে যে শব্দার্থগুলো আছে সেই শব্দার্থগুলো পড়বা। যেমন হচ্ছে আগুনের সম্মার্জনা আছে, এরপর হচ্ছে তারপরে ঝান্ডা আছে, যে অগ্নি পতাকা বলা হয়, সেগুলো একটু গুরুত্ব সহকারে দেখবা। আর মিথ্যা বিনয় হচ্ছে কি অহংকারের পৌরুষ অনেক ভালো, মিথ্যা বিনয় হচ্ছে অহংকারের পুরুষ অনেক ভালো। এখান থেকে আর দুইটা শব্দ তো আসতে পারে, যে কুর্নিশ শব্দের অর্থ কি? কুর্নিশ, কুর্নিশ শব্দের অর্থ কি? আর একটা হচ্ছে মেকি, মেকি শব্দের অর্থ কি? এই দুইটা একটু জানাও। একটা হচ্ছে কুর্নিশ আর একটা হচ্ছে মেকি শব্দের অর্থ কি? আর আগুনের ঝান্ডা অর্থ হচ্ছে অগ্নি পতাকা, আগুনের ঝান্ডা সেটা কি হবে? অগ্নি পতাকা।
আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমির বিন্দুতে সিন্ধুর উচ্ছ্বাস জাগায়। আমির বিন্দুতে কি সিন্ধুর উচ্ছ্বাস জাগায়, এটা গুরুত্বপূর্ণ। দেখো এই আমার পদ থেকে আরো যেগুলো আসতে পারে সেগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি এখানে। যেমন কি কি দেখো, আমি আরেকবার বলি, যেটা ধরবো সেটা একবার শেষ করে দিব। এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের ব্রত। আপন সত্যের শক্তিতে বিশ্বাসী হতে হবে, মনোবল ধরে রাখতে হবে, সত্যের চিরন্তন শক্তি ফুটে উঠেছে, আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে, কর্ণী শব্দরত অভিবাদন, মেকি শব্দরত মিথ্যা বা কপটতা। এরপরে দেখো আমির বিন্দুতে সিন্ধুর উচ্ছ্বাস জাগায়। এরপরে দেখো শব্দার্থ আগুনের ঝান্ডা এবং আগুনের সম্মার্জনা আছে, সেটা কি হচ্ছে ঘষে মেজে পরিষ্কার করা। আগুনের ঝান্ডা সেটা কি হবে বলতো, অগ্নি পতাকা হবে। কি হবে, অগ্নি পতাকা। ক্লিয়ার? এখান থেকে প্রশ্ন আসলে পারবা তো? আর একটি প্রশ্ন দেখো, আমার পথ রচনায় কাজী নজরুল ইসলাম কিসের চেয়ে অহংকারকে ভালো বলেছেন? ভীরুতা, মিথ্যা বিনয়, অন্ধ অনুকরণ নাকি পরাধীনতা? কি হবে বলো? 200+ আছো অথচ শেয়ার সংখ্যা এত কম কেন? শেয়ার না করলে তো পিডিএফ পাবা না। যারা গতকাল ক্লাসে হচ্ছে শেয়ার করে এসএস দিয়েছো তারা তো অলরেডি পিডিএফ পেয়েছো, হোয়াটসঅ্যাপে নক দিয়েছো, পেয়েছো তোরা। মিথ্যা বিনয়ের চেয়ে অহংকারের পুরুষ অনেক ভালো। কিভাবে? মিথ্যা বিনয়। পরের প্রশ্নটি দেখো, গান্ধীজি শেখানো নিজের উপর অটুট বিশ্বাস বলতে আমার পথ প্রবন্ধে বোঝানো হয়েছে আত্ম অহংকার, আত্ম প্রচারণা, আত্মজাগরণ, আর একটা হচ্ছে আত্মস্বীকারোক্তি। গান্ধীজি বলেছিলেন যে আমি আছি, কিন্তু জনগণ ভেবেছিল কি মানে তিনি আছেন। তিনি বোঝাতে চেয়েছেন প্রত্যেকে তার নিজ নিজ জায়গা থেকে আসে, তার প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে তার সত্যের উপর অবিচল থাকবে, এটা বোঝাতে তিনি চেয়েছিলেন। কিন্তু বাঙালি কি ভিন্নটা বুঝেছে। ঠিক তেমনি ভাবে এখানে দেখো কি হবে সঠিক উত্তর, আত্ম অহংকার তো হবে না এখানে, আত্মপ্রচারণা মানে নিজেকে নিয়ে প্রচার করা, আত্মস্বীকারোক্তি, আর একটা হচ্ছে আত্মজাগরণ। খ আর ঘয়ের মধ্যে কোনটা হবে সেটা একটু জানাও। 8-এর জানিয়েছো মনীষা জান্নাত, আনিকা জানিয়েছো খ। ধন্যবাদ যারা আত্মজাগরণ এটা উত্তর করেছো, খ হবে সঠিক উত্তর। এই যে নিজের উপর অটুট বিশ্বাস বলতে বুঝিয়েছে আত্মজাগরণ, নিজেকে জাগ্রত করতে হবে। ঘুমন্ত অবস্থায় থেকে তো আর বিশ্ববিদ্যালয়ে টপ পজিশন করতে পারবে না, তাই না? দেখো অলরেডি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 1,50,000 আবেদন শেষ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তো পরীক্ষা হচ্ছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 2,62,000 আবেদন, আসন সংখ্যা মাত্র ±2,000, ওইখান থেকে 2,60,000 আগে থেকে বাদ যাবে। দেখো কতটা প্রতিযোগিতাপূর্ণ হতে যাচ্ছে, সেক্ষেত্রে তোমাকে সেই পরিমাণ পরিশ্রম করতে হবে এবং পড়াশোনা ধরে রাখতে হবে। এই শব্দ শূন্যস্থান টাইপের প্রশ্ন কিন্তু এসে থাকে, যেমন অতএব যে মিথ্যাকে চেনে সে ড্যাশ তাকে ভয় করে না। কি হবে? মিশামিশি, কখনো, সর্বদা, সত্যি সত্যি। এই প্রশ্নটার উত্তর যে পারবে সে নিশ্চিত ভালো কোনো জায়গায় টপ পজিশন করবে, কারণ মূল বইয়ের হুবহু লাইন থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে। যাদের ভালোভাবে পড়া আছে তারা এই প্রশ্নটার উত্তর দিতে পারবে। সেটা অতএব যে মিথ্যাকে চেনে সে ড্যাশ তাকে ভয় করে না। তাহলে কি হবে এটা বলো? একটু ঝটপট জানিয়ে দাও কি হবে। আমি দিয়ে একটা কমেন্ট নিব, দেখি কে আগে উত্তর করতে পারে। মিছামিছি বলেছো, এই যে আবু জাফর, ভালো, তুমি ভালো কিছু করবা, অনেকে উত্তর করেছো ক। অসংখ্য ধন্যবাদ এমডি আবু রায়হান আমাদের যশোরের, সে বলেছে মিছামিছি, অর্থাৎ অতএব যে মিথ্যাকে চেনে সে মিছামিছি তাকে ভয় করে না। সঠিক উত্তর হবে ক। পরের প্রশ্নটি দেখো, একমাত্র মিথ্যার জলই এই শিখাকে নেভাতে পারে। এই বাক্যে এই শিখা বলতে কাকে বোঝানো হয়েছে? এই টাইপের প্রশ্ন নতুন প্রশ্ন, বিগত বছরের প্রশ্ন কিন্তু হুবহু তুলে দেওয়া হয়নি, নতুন প্রশ্ন আনা হয়েছে।
যেহেতু বিগত বছরের প্রশ্ন কিন্তু অনেকে বলে যে 20% 30% হুবহু কমন আসে, কিন্তু না, ব্যাখ্যা সহকারে পড়বা এবং নতুন প্রশ্নগুলো তুমি বেশি বেশি প্র্যাকটিস করবা। এই শিক্ষা বলতে বোঝানো হয়েছে আগুনের তেজ, রশ্মির তেজ, দম্ভ মানে অহংকার, সত্যর তেজ। তাহলে আমার পথ, সেখানে বলা হয়েছে আত্মাকে চেনা সহজ স্বীকারোক্তি, বা সেটা কি হবে, নিজের সত্যকে শক্তি হিসেবে এবং আত্মবিশ্বাসে বলিয়ান হতে হবে। সেক্ষেত্রে এখানে উত্তর কোনটা হবে বলো? একমাত্র মিথ্যার জলই এই শিখাকে নিভাতে পারে, তাহলে কোনটিকে মিথ্যা দিয়ে ঢেকে ফেলা যায় বলো? সামিয়া ভাইয়া, আমি এই ক্লাসটা শেয়ার করে দিয়েছি, ধন্যবাদ তোমাকে। 69টা শেয়ার, 100+ শেয়ার হইলেই আরো কিছু পাবা শেষ মুহূর্তে। যে যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা বা নার্সিং, সেরা সাজেশন দেওয়া হবে। নার্সিং এর অলরেডি দেওয়া হয়েছে, ঢাবি সি ইউনিট দিব শেষে, এবং হচ্ছে জাবির বি সি ইউনিট, এবং সকল ইউনিটের দিব। শেষ পর্যন্ত থাকো। এখানে আবার সত্যের তেজ হবে। মেহেদি হাসান শুভ, ধন্যবাদ তোমাকে, তুমিও ডি জানিয়েছো, সত্যের তেজ হবে। পরের প্রশ্নটি দেখো, মানব কল্যাণ থেকে 3 থেকে 4টা প্রশ্ন রেখেছি। সত্যিকার মানব কল্যাণ কিসের ফসল? আগে আমাকে জানতে হবে মানব কল্যাণ যদি বলা এটা কোন সমাস, সেক্ষেত্রে কি হবে, মানবের কল্যাণ। আমরা জানি র বা এর এটা ষষ্ঠী বিভক্তি এবং এটা ষষ্ঠী তৎপুরুষ হবে, মানবের কল্যাণ। তাহলে এটা বলতে কি হবে? কোনটা হবে বলো? তারপর আরেকটা প্রশ্ন আছে, দেখো, উপরের হাত থেকে সবসময় নিচের হাত, উপরের হাত সবসময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ। তাহলে উপরের হাত মানে কি, যে হচ্ছে দেয়, দাতা, আর নিচের হাত মানে কি, যে গ্রহণ করে। তাহলে বলেছে এখানে নিচের হাত থেকে উপরের হাত সবসময় কি হবে বলো তো, শ্রেষ্ঠ। এটা বলেছে ইসলামের নবী বলেছে। কে বলেছে? ইসলামের নবী বলেছেন। এরপরে দেখো আরো প্রশ্ন, যদি বলা হয় জাতিকে আত্মমর্যাদা সম্পূর্ণ করে গড়ে তোলা কার দায়িত্ব? জাতিকে আত্মমর্যাদা সম্পূর্ণ করে গড়ে তোলা কার দায়িত্ব, একটু জানাও তো এখানে। জাতিকে আত্মমর্যাদা সম্পূর্ণ করে গড়ে তোলা কার দায়িত্ব? তাহলে এখানে সঠিক উত্তর হবে কি, মহৎ চিন্তা ভাবনার ফসল হবে। আর জাতিকে আত্মমর্যাদা সম্পূর্ণ করে গড়ে তোলা, সেখানে সঠিক উত্তর হবে হচ্ছে রাষ্ট্রের হবে। কি হবে? রাষ্ট্রের। এখানে আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে মানব কল্যাণ, এটা রচয়িতাকে সেটা একটু জানাও, তার সম্পর্কে আমাদেরকে পড়তে হবে। গত বছরে এখান থেকে প্রশ্ন এসেছে, রচয়িতাকে একটু জানাও, দেখি কি আগে উত্তর করতে পারে। সরকারের বলেছে এমডি তাজুল ইসলাম রাহিন, রাষ্ট্র হবে, রাষ্ট্রের দায়িত্ব। মানব কল্যাণ রচয়িতাকে, লেখককে জানাও। আবুল ফজল। এখন আবুল ফজলের সাহিত্যকর্ম পড়বা। আর এখানে তিনি হচ্ছে, যদি বলা হয় বুদ্ধের মুক্তি আন্দোলনের সাথে জড়িত কে ছিল, বুদ্ধের মুক্তির আন্দোলনের সাথে কোন নামটি জড়িত ছিল, সেটা একটু গুরুত্ব সহকারে পড়বা। আবুল ফজল, হ্যাঁ ধন্যবাদ। তারপরের প্রশ্নটি দেখো, যে রাষ্ট্র হাত পাতা আর চাটুকারিতাকে দেয় প্রশ্রয়, সে রাষ্ট্র কিছুতেই আত্মমর্যাদা সম্পূর্ণ নাগরিক সৃষ্টি করতে পারে না। উক্তিটি কে করেছেন? এটা একটা প্রশ্ন। এবং আজকে দেখো ভাইয়া প্লিজ বলেন, কি বলবো? শেয়ার দিলে পিডিএফ পাবা, শেষ পর্যন্ত থাকতে হবে। যারা গত ক্লাসে শেষ পর্যন্ত ছিল তারাই পিডিএফ পেয়েছে। দেখো আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন এসেছে যে গঠন থেকে সরল বাক্য, জটিল বাক্য আর একটা যৌগিক বাক্য, যেখানে মনে রাখবা এই যে সাপেক্ষ সর্বনাম থাকবে। কি আছে দেখো, এখানে যে আছে আর কি আছে, সে আছে। সাপেক্ষ সর্বনাম যেখানে থাকবে,
যেমন যে সে যারা তারা যখন তখন যিনি তিনি যদিও তবুও এগুলো সাপেক্ষ সর্বনাম যদি কোনো বাক্যে থাকে তখন সেটা কি হবে? জটিল বাক্য হবে। এখন আজকে প্রশ্নটা কিন্তু সাপেক্ষ সর্বনাম ছিল। এই বাক্যটা দিয়ে তোমাকে বলতে পারে এটা কোন ধরনের বাক্য, সেটা গেল জটিল বাক্য হবে। আর এখানে প্রশ্নটা সেটা চাইনি, এটা বলেছে উক্তিটি কার ছিল, তাহলে কি হবে? আবুল ফজল, আবুল ফজলের উক্তি ছিল। ক্লিয়ার এটা? এখন আরেকটা প্রশ্ন এখান থেকে আসতে পারে, যেমন আত্মমর্যাদা আছে, মর্যাদা এর উচ্চারণ কি হবে একটু জানাও, এর উচ্চারণটা। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটে পরীক্ষা দিবা এবং জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম বা হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ, এই উচ্চারণ থেকে কিন্তু একটা প্রশ্ন আসবে মানবিকে, মর্যাদা এর উচ্চারণ কি হবে? মনে রাখবে উচ্চারণের ক্ষেত্রে রেফ থাকলে সেখানে কি হবে? র হবে। আর অন্তর্জ থাকলে সেখানে কি হবে? বর্গীয় জ হবে। এবার উত্তর করো। মর্যাদা এর উচ্চারণ কি হবে? তাহলে এখানে কি হবে দেখো, এই যে রেফের জন্য এখানে র আসবে, আর অন্তর্জ এখানে কি হবে? বর্গীয় জ হবে। তাহলে মোর আর কি হবে? জাদা হবে। মর্যাদা, মর্যাদা হবে না, মর্যাদা হবে। পরের প্রশ্নটি দেখো, রাষ্ট্রের দায়িত্ব শুধু প্রশাসন চালানোই নয়, জাতিকে আত্মমর্যাদা সম্পূর্ণ করে গড়ে তোলাও রাষ্ট্রের এক বৃহত্তর দায়িত্ব। এই উক্তিটি কে করেছিল? বা এই প্রশ্নটি এমনও আসতে পারে, রাষ্ট্রের দায়িত্ব কি? তাহলে কি হবে? জাতিকে আত্মমর্যাদা সম্পূর্ণ করে গড়ে তোলা এক বৃহত্তর দায়িত্ব। বা যদি বলা হয় রাষ্ট্রের বৃহত্তর দায়িত্ব কোনটি, তাহলে কি হবে? জাতিকে আত্মমর্যাদা সম্পূর্ণ করে গড়ে তোলা। অন্যের উপর নির্ভরশীল সে হবে না, পরাবলম্বনী কি করে ফেলেছে? আমাদেরকে নিষ্ক্রিয় করে ফেলেছে। নিজের উপর বলিয়ান থাকতে হবে, আত্মবিশ্বাস থাকতে হবে। সামনে পরীক্ষা কিছুদিন আছে, অনেকের হচ্ছে হতাশাগ্রস্ত হয়ে গিয়েছে যে আমি কি পারবো, আমার দ্বারা সম্ভব। এই যে শেষ মুহূর্তে যারা হচ্ছে আত্মবিশ্বাসটা ধরে রাখে, পরীক্ষার হলে ওই 1 ঘন্টা যুদ্ধ করে ভালোভাবে মনস্থির করে উত্তর করতে পারে, তারাই কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকতে পারে। সঠিক উত্তর এখানে কি হবে? আবুল ফজল। আরো দুইটা প্রশ্ন দেখো, এই যে নার্সিং এর জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ। মানব কল্যাণ অলৌকিক কিছু নয়, এই বাক্যে অস্তিবাচক রূপ কি? অস্তিবাচক মানে কি? হ্যাঁ, হ্যাঁ বাচক হবে, যেখানে কোনো না থাকবে না, বিপরীত শব্দ থাকবে। আর নেতিবাচক মানে কি? না, যেখানে না থাকবে। তাহলে মানব কল্যাণ অলৌকিক কিছু নয়, এটা বলো, এর হচ্ছে অস্তিবাচক কি হবে? এর পাশাপাশি জানাবা পুতুল নাচের ইতিকথা উপন্যাসটি কার লেখা? যদিও গত ক্লাসে আমি বিস্তারিত এগুলো লিখে দিয়েছি। তাহলে দেখো, অলৌকিক যদি বলা হয় অলৌকিক কোন সমাস, সেক্ষেত্রে কি হবে? পূর্ব পদে যদি না বাচক কোনো অব্যয় থাকে, না থাকতে পারে, নয় থাকতে পারে, নি থাকতে পারে, শুধু দন্তান্ন নাও থাকতে পারে, তখন সেটা কি হবে জানো? তখন সেটা হবে এই যে নয় তৎপুরুষ সমাস। এটা কি হবে? লৌকিক নয় হবে। কি হবে? লৌকিক নয়। তাহলে নয়টা শুরুতে চলে আসবে, নয় লৌকিক, এটা নয় তৎপুরুষ। আর দেখো গুরুত্বপূর্ণ টপিক আছে, অভিধানের বর্ণনা ক্রম আছে, সেটা কিন্তু আজকের ক্লাসে শেষাংশে কিন্তু আলোচনা করব, যেখান থেকে ঢাবিতে প্রশ্ন আসছে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তো প্রশ্ন আসেই। তাহলে এটা কি হবে? মানব কল্যাণ লৌকিক কিছু নয়। দেখো এখানে মানব কল্যাণ অলৌকিক কিছু একটা, এটা তো আসবেই না, এটা অলৌকিক, এটাও তো আসবে না, এটা নয় রয়েছে, তাহলে অস্তিবাচক তো নয় আসবে না। তাহলে সঠিক উত্তর কি হবে? মানব কল্যাণ লৌকিক কিছু। এর পরের প্রশ্নটি দেখো, পুতুল নাচের ইতিকথা উপন্যাসটি কার লেখা? এর পাশাপাশি মনে রাখবা আরেকটা হচ্ছে পদ্মা নদীর মাঝে আছে। তারপর আরেকটা প্রশ্ন আসতে পারে যে জননী কার উপন্যাস? এটা গুরুত্বপূর্ণ। মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপদার্থ নাম কি? এটা আসতে পারে, পিতৃপদার্থ নাম। পনেরো জানিয়েছো, ক জানিয়েছো? হ্যাঁ, মানিক বন্দ্যোপাধ্যায় হবে। তারপরের প্রশ্নটি দেখো, পূর্বাশা পত্রিকায় কখন মাসি পিসি গল্পটি প্রথম প্রকাশিত হয়? মাসি পিসি, পাল্লা দিয়ে মাসি পিসি আহ্লাদের জীবনের জন্য লড়েছিল। এখানে মাসি পিসির মধ্যে কি প্রকাশ পেয়েছে? প্রতিজ্ঞা, করুণা, অনুরাগ নাকি ভালোবাসা?
হ্যাঁ রিফাত জানিয়েছো রিলেশনশিপ ইজ দ্য ফান্ডামেন্টাল ট্রুথ অফ দ্য ওয়ার্ল্ড অ্যাপিয়ারেন্স, এটা গুরুত্বপূর্ণ লাইনটা। মাসি পিসি থেকে আমি গত ক্লাসে ব্যাখ্যা লিখে দিয়েছিলাম যেগুলো আসতে পারে। কোন সংখ্যা সেটা একটু জানাও। এখানে চরিত্র সম্পর্কে একটু পড়বা যে বুড়ো রহমান, তার সম্পর্কে দেখো কি কি তত্ত্ব আছে বুড়ো রহমান সম্পর্কে। যেমন তার হচ্ছে বয়স্ক ছিল, তারপরে দেখো আধ পাকা তার কি ছিল, চুল ছিল এবং রোগা শরীর ছিল, আধ পাকা চুল, এটা মনে রাখবা। তারপরে রোগা শরীর ছিল। এরপরে দেখো আরো কিছু প্রশ্ন, যদি বলা হয় বাহকের মাথায় খড় চাপাতে ব্যস্ত ছিল কে, এটা একটু জানাও তো। বাহকের মাথায় খড় চাপাতে ব্যস্ত ছিল কে। তারপর আরেকটি প্রশ্ন দেখো, শালতি শব্দের অর্থ কি। শালতি শব্দের অর্থ কি। পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আজকের ক্লাসটিতেই হয়ে যায়, কারণ আমি প্রতিটা গল্প থেকে কবিতা থেকে 3 থেকে 4টা প্রশ্ন রেখেছি, তার ব্যাখ্যাও দিচ্ছি, যাতে এক ক্লাসেই শেষ হয়ে যায় তোমাদের প্রস্তুতি, শেষ মুহূর্তে যে প্রস্তুতি আছে সেটা। এরপর আরেকটা প্রশ্ন দেখো, পাতা শূন্য ডালে কে বসেছে, শকুন এসে বসেছিল, একটু উত্তরগুলো জানাও, যদি আমি বলে দিব পরে। যদি বলা হয় আল্লাহর জমি জায়গা আছে কতটুকু, জমি জমা, সেক্ষেত্রে হবে সিকি মতো, মানে অল্প পরিমাণ, সিকি মতো। তাহলে এখানে দেখো বাহকের মাথায় খড় চাপাতে ব্যস্ত ছিল, সেখানে হবে কৈলাস, হবে কি হবে কৈলাস। তারপরে দেখো জমি জামা আছে আল্লাদি সিকি মতো, শালতি শব্দ অর্থ তাল কাঠের বা সরু ডিঙ্গা বা নৌকা, হবে এটা। নেট সমস্যা। তেরোশো 52 বঙ্গাব্দ চৈত্র সংখ্যা। আর এখানে কি হবে, তাদের মধ্যে প্রকাশ পেয়েছে ভালোবাসা, আল্লাহর প্রতি তার কি আছে, ভালোবাসা প্রকাশিত হয়েছে। তারপরে দেখো পরের প্রশ্নটি, রেইনকোট গল্পে উর্দুর প্রফেসরের নাম কি ছিল, আর রেইনকোট গল্পে ভীত নুরুলদার সাহসী হয়ে ওঠার মূল কারণ কি ছিল। 2টা প্রশ্ন একটু জানাও। রেইনকোট থেকে 3টা বা 4টা প্রশ্ন রাখা হয়েছে। এই রেইনকোট 1995 সালে প্রকাশিত হয়, 1995 সালে প্রকাশিত হয়, সেটা মনে রাখবা। জাল স্বপ্ন স্বপ্নের জাল গ্রন্থে, জাল স্বপ্ন স্বপ্নের জাল এই গ্রন্থে প্রকাশিত হয়। তোমাদের অবগতির জন্য জানানো যাচ্ছে সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আমাদের যে বইগুলো আছে সে বইগুলো মানবিক, ব্যবসা শিক্ষা এবং বিজ্ঞান শাখার বইগুলো তুমি ক্রয় করে সে একটা পিক যদি তুমি দাও আমাদের পেজে, যে পেজ থেকে ক্লাস হচ্ছে সেখানে তোমাদের জন্য আলাদা যে গ্রুপ আছে সেই গ্রুপে কিন্তু তোমাদের এই বই যারা কিনবে তাদের জন্য কিন্তু ফ্রি কোর্স লঞ্চ করা হয়েছে। তোমরা এটা একটু পেজে দিয়ে দিবে যারা কিনেছো ইতিমধ্যে বইগুলো। এখানে আরো যে বিষয়গুলো ফুটে উঠেছে রেইনকোটে, সেটা পাক বাহিনীর যে নির্মমতা সেটা ফুটে উঠেছে, পাক বাহিনীর, এটা মনে রাখবে। 2 নম্বরটা হচ্ছে যুদ্ধের ভয়াবহতা। তারপর দেখো এখানে পাকিস্তানিদের শরীরের কাটা বলতে শহীদ মিনারকে বুঝিয়েছে, এটা মনে রাখবা। শহীদ মিনার, শরীরের কাটা বলতে শহীদ মিনারকে বুঝিয়েছে। তারপরে দেখো আরেকটি প্রশ্ন এসেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় বাদলায় কোনটি জিরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে। বন্দুকের বারুদ, বন্দুকের বারুদকে জিরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে। এই তথ্যগুলো তোমাদের আসতে পারে, এই জন্য দেওয়া হচ্ছে।
তারপরে যদি বলা হয় কয়টি আলমারি কেনা হয়েছিল, 10টি আলমারি কেনা হয়েছিল, 10টি আলমারি কেনা হয়েছিল। নুরুল হুদা ছিল রসায়নের লেকচারার, রসায়ন মনে রাখবা, সেটা হচ্ছে কি নুরুল হুদা। বাকিগুলো আমি একটু লিখে দিচ্ছি। সেটা হচ্ছে দেখো মিন্টু কি ছিল, শ্যালক ছিল, তাহলে শ্যালক কে ছিল, শ্যালক ছিল হচ্ছে মিন্টু। আসমা কে ছিল, আসমা ছিল তার হচ্ছে নুরুল হুদার বউ ছিল, স্ত্রী ছিল, একই কথা। এরপর ইসাক মিয়া কি ছিল, পিয়ন ছিল, তাহলে পিয়ন কে ছিল বলো তো, পিয়ন ছিল হচ্ছে ইসাক মিয়া। তারপর উর্দুর প্রফেসর কে ছিল, এখানে দেখো উর্দুর প্রফেসর, সেক্ষেত্রে সঠিক উত্তর হবে আকবর সাজিদ হবে, আকবর সাজিদ হবে। আর ভূগোলের প্রফেসর কে ছিল, ভূগোলের প্রফেসর সেটা একটু জানাও, ভূগোল, ভূগোলের প্রফেসর। আর একটা আছে কলেজের প্রিন্সিপাল, এইগুলো একটু জানতে হবে তোমাকে। তাহলে দেখো একটা প্রশ্নের পাশাপাশি আরো কতগুলো প্রশ্নের উত্তর তুমি পারছো। সেটা হচ্ছে এই যে এইটা সঠিক উত্তর হবে। তার মধ্যে উষ্ণতা, সাহস ও দেশপ্রেম ফুটে উঠেছিল, উষ্ণতা, সাহস ও দেশপ্রেম ফুটে উঠেছিল। তাহলে এখানে ক্লিয়ার কিনা একটু জানাও তো আমাকে। ভূগোলের প্রফেসর কে ছিল, সঠিক উত্তর কে আগে জানাতে পারে, ভূগোলের প্রফেসর। ভালোবাসার গল্প, তুমি এখানে পেজের প্রমোশন করতে এসেছো, উত্তর করো একটু। ভন্ডামি করতে ভালোবাসি জানিয়েছো আব্দুল সাত্তার মৃধা, ধন্যবাদ তোমাকে। ভাইয়া হেনা কোথায়, হেনার তো বিয়ে হয়ে গেছে, তোমরা এখন ক্লাস করো। ভার্সিটিতে চান্স পাইতে পেলে এমন হাজার হাজার হেনা তোমার জন্য অপেক্ষা করবে, শুধুমাত্র হেনাই অপেক্ষা করবে না, হেনার মাও রেডি থাকবে, বোঝা গেছে। সে পর্যন্ত বাপ্পারা যে তোমাদের জন্য আছে, অনেক হেনাও থাকবে, এজন্য এখন ক্লাসটা করো, চান্স পাইলে অনেক বাপ্পারাজ এবং হেনাকে পাবে। এখানে তাহলে কি হবে, ভূগোলের প্রফেসর হচ্ছে আব্দুল সাত্তার মৃধা হবে। আর কলেজের প্রিন্সিপাল কে ছিল, সেটা হচ্ছে ডক্টর আফাজ আহমেদ ছিল। এরপর আরেকটা জানাও যে চিলেকোঠা সেপাই, চিলেকোঠা সেপাই কার উপন্যাস, চিলেকোঠা সেপাই কার উপন্যাস একটু জানাও, চিলেকোঠা সেপাই কার উপন্যাস একটু ঝটপট জানাও। 20-21 প্রশ্ন দেখো, রেইনকোট গল্পে রেইনকোট বহন করেছে কি? পাকিস্তান বাঁচাতে হলে স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটাতে হবে, এই নিবেদনটি কে করেছিল? এই দুইটা প্রশ্ন। আখতারুজ্জামান ইলিয়াস, চিলেকোঠা সেপাই, খোয়াবনামা, এগুলো তার হচ্ছে রচিত উপন্যাস। রেইনকোট গল্পে রেইনকোট বহন করেছে, এখানে সঠিক উত্তর কি হবে? ইতিহাস আছে, ভাষা আন্দোলন তো এখানে আসবে না। তারপরে দেখো মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট আর চেতনা, দেখো একই ক্যাটাগরি অপশনগুলো, কিন্তু তিনটার মধ্যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কোনটা? মিন্টু তার শ্যালক ছিল, সে তো বলবে না। ইসাক মিয়া ছিল পিয়ন, সেও বলবে না। নুরুল হুদা তো বলবে না। তাহলে দেখো সঠিক উত্তর কি হবে? প্রিন্সিপাল হবে। আর 84টা শেয়ার হয়েছে, যারা শেয়ার করেছে অবশ্যই আমাকে জানাবে, আমার আইডি তো আছে, আমি তোমাদেরকে দিয়ে দিব। পরের প্রশ্নটি দেখো, লঙ্কার বিভীষণের প্রতি মেঘনাদ থেকে এসেছে, ঢাবিত এসেছে, এবং বিভীষণের প্রতি মেঘনাদ মাইকেল মধুসূদন দত্তের লেখা, এবং এইখান থেকে কিন্তু প্রতি বছর শর্ট সিলেবাসের বাইরে তারপরে এখান থেকে প্রশ্ন আসে। ঢাবিত এসেছে, লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জীব আহবে, বিভীষণের প্রতি মেঘনাদ মানে চাচার প্রতি মেঘনাদের এই কবিতায় আহব শব্দের অর্থ কি? তারপরে দেখো এই কবিতায় ব্যবহার হয়েছে পৃথিবীর কোন সমার্থক শব্দটি বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় ব্যবহৃত হয়েছে? তাহলে তোমাকে পৃথিবী শব্দের সমার্থক শব্দগুলো একটু ভালোভাবে পড়তে হবে, কোনগুলো আছে। আর গৃহ তো অলরেডি ঢাবিতে এসেছে, যেমন তোমরা দেখো এই গানের লাইনটি বা এই সিনেমার লাইনটি ভাইরাল ছিল যে চাচা বাড়ি ঘর এত সাজানো কেন, হেনা কোথায়? তাহলে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে এসেছে
যে গৃহ এর দুইটি সমার্থক শব্দ লেখো। তুমি যদি বাড়ি আর ঘরও লিখতে তাহলে কিন্তু মার্ক পেয়ে যাবে তুমি। তাহলে দেখো ভাইরাল থেকেও তুমি 2 মার্ক কমন পাচ্ছ। প্রিন্সিপাল বলেছি, আপনার কান কোথায় ছিল আফরিনা খুসরুম? ক্লাসটা আবার দেখে নেবেন। প্রিন্সিপাল বলা হয়েছে 4টা। এখানে ব্যাকে কোথায় যাব? এই যে দেখো তো, ও বলেছে 21-এর উত্তর। ওকে একটু ভালোভাবে উত্তর দিয়ে দিই। এখানে মিন্টুতে দেখো কোরাস দেওয়া আছে, ইসাকে কোরাস দেওয়া আছে, নুলুদা। তা এখানে কি কোরাস দিয়েছি? তো পাগল হয়ে জানে, মানে আল্লাহ জালা একটা বলতে পারলে হয়ে যায়। আহব শব্দের অর্থ কি? এখানে যুদ্ধ হবে। কি হবে? যুদ্ধ। মানে লঙ্কার যে কলঙ্ক সেটা আছে যুদ্ধের মাধ্যমে বিনষ্ট করব। ভঞ্জিব আহবে। পৃথিবীর কোন সমার্থক শব্দ? তাহলে এখানে কি হবে বলতো? এখানে পৃথিবীর সমার্থক শব্দ আছে, কিন্তু কোনটা বিভীষণপতি মেঘনাদ কবিতায় ব্যবহার করা হয়েছে? বিশের উত্তর চেয়েছে আবার এখানে। মুক্তিযুদ্ধের চেতনা হবে। মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা। এরপরে দেখো 24 নম্বরটা। কোন দেশের কবি প্রথম সনেট লেখেন? বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি? ট্র্যাজেডি নাটক। গতদিনও লিখে দিয়েছি ট্র্যাজেডি নাটক কোনটি, কমেডি নাটক কোনটি, এগুলো। ইতালি বলেছো। তাহলে দেখো সনেট থেকে বিস্তারিত আমরা একটু পড়ি। চতুর্দশপদী কবিতা বলা হয়। 14টা লাইন থাকবে, 14টা কি থাকবে? মাত্রা থাকবে। এমন ভাব সংহত কবিতাকে কি বলা হয়? সনেট বলা হয়। সনেটের প্রথম 8 লাইনকে কি বলা হয় বলতো? অষ্টক বলা হয়। অষ্টক। যেখানে থাকে ভাবের কি থাকে? প্রবর্তনা থাকে। কি থাকে? ভাবের প্রবর্তনা। আর শেষ 6 লাইনকে বলা হয় ষষ্ঠক বলা হয়। কি বলা হয়? ষষ্ঠক। যেখানে থাকে ভাবের পরিণতি থাকে। কি থাকে? ভাবের পরিণতি থাকে। আর এই ইতালির পেত্রাক প্রথমে হচ্ছে সনেট লেখেন। ইতালির পেত্রাক প্রথমে সনেট লেখেন, এবং যদি বলে বাংলা সনেট সেক্ষেত্রে হবে মাইকেল মধুসূদন দত্ত। আর প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটা? এটা একটু জানাও। কবর আছে না? কবর তো এখানে আসবে না। নীল দর্পণ, বিষ বৃক্ষ, এটা আসবে না। কৃষ্ণকুমারী নাকি নীল দর্পণ, এই দুইটার মধ্যে কোনটা হবে? একটু ঝটপট জানাও। ঈশিতা জানিয়েছো, গোয়া জানিয়েছো প্রথম। হ্যাঁ হ্যাঁ। কবর তো এখানে আসবে না। ক ফিরান্স হবে না এখানে। 24-এর ক হবে, সি হবে। হ্যাঁ, কৃষ্ণকুমারী। পরের প্রশ্নটি দেখো। সোনার তরীতে কেবল কিসের স্থান পায়? আর দেখো যারা ঢাবি সিনিটা পরীক্ষা দিবে তাদের এই প্রশ্নটা আসতে পারে। এমন টাইপের প্রশ্ন যে একটা লাইন দিয়ে বলবে এর পরের লাইনটা কি, বা পরের চরণ কি, বা হচ্ছে পরের পংক্তি কি, পর বা আগে, আগে বা পরে, এমন লাইন কিন্তু আসতে পারে। এজন্য কবিতাগুলো একটু ভালোভাবে দেখে যাবা। সোনার তরী কবিতা। সোনার তরী বলতে এর রূপক অর্থ দ্বারা কি বুঝিয়েছে জানো? মহাকাল। মহাকাল। আর একটা হচ্ছে জগৎ সংসার। জগৎ সংসার। আর একটা হচ্ছে প্রবহমান সময়। কি হবে? প্রবহমান সময়। তারপর হচ্ছে শ্রেষ্ঠ ফসল দ্বারা বুঝিয়েছে কি বলতো? ফসল দ্বারা কি বুঝিয়েছে? তারপরে দেখো গত বছর এসেছে বাঁকা জল কিসের প্রতীক? আরেকটি প্রশ্ন এসেছিল যে ছোট ক্ষেত কিসের প্রতীক? ছোট ক্ষেত কিসের প্রতীক? আমরা এখনো 210 জন আছি। দেখি শেয়ার সংখ্যা কত? 87। তার মানে ক্লাস করো কিন্তু শেয়ার করো না। এটা হলপ করে তুমি তোমাকে বলতেই হবে যে ফ্রিতে এমন ভাবে কোনো প্ল্যাটফর্ম তোমাকে এত এত ক্লাসও দিচ্ছে না, আর ক্লাসে এত ব্যাখ্যা সহকারে পড়াচ্ছেও না।
এটা তোমাকে স্বীকার করতেই হবে একজন অ্যাডমিশন শিক্ষার হিসেবে। তোমাকে শ্রেষ্ঠ ফসল দেখো কবির শ্রেষ্ঠ কর্ম। এরপরে বাঁকাজল হচ্ছে বাঁকাজল হচ্ছে অনন্ত কালস্রোত বা প্রতিকূল অবস্থা। অনন্ত কালস্রোত বা কি হবে, প্রতিকূল অবস্থা হবে, প্রতিকূল অবস্থা। তারপরে দেখো ছোট ক্ষেত, এটা হবে পৃথিবী, হবে কি হবে, পৃথিবী। কোন দিকে নাই চাই, এই পংক্তির আগের পংক্তি কি বা আগের চরণ কি বা আগের লাইন কি, এটা কি হবে বলো। শাহাদাত বলেছে আমরা ছেলেরা কি পাপ করেছি, ছেলেদের উত্তর নেন না কেন? হ্যাঁ, এবার উত্তর করো শাহাদাত। ঢেউগুলো নিরুপায়, কোন দিকে নাহি চাই। পরের উত্তর প্রশ্নটি দেখো, যত চাও তত লাও বাক্যটি কি জাতীয় বাক্যের উদাহরণ? আর একটা আছে সোনাত্তরী কবিতায় উল্লেখিত গ্রামখানি কেমন, এবং ঢাবিতে এসেছে, এটা আছে কোন সময়কারের কথা বলা আছে, সেটা আছে প্রভাত বেলা। কি হবে, প্রভাত বেলা। যত তত যে সাপেক্ষ সর্বনাম থাকে, এটা দেখো যত চাও তত লাও সাপেক্ষ সর্বনাম আছে, এটা কি হবে, সাপেক্ষ সর্বনাম হবে সঠিক উত্তর। ব্যথী আর বহুবিরী তো এখানে আসবেই না। ঢাবিতে কিন্তু ক্রিয়া বিশেষণ থেকে একটা উত্তর হিসেবে প্রশ্ন ছিল, সেটা হচ্ছে ক্রমাগত, যেটা হচ্ছে অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ। এমপিটি মনে রাখবা, ম্যানার, প্লেস এবং টাইম, আচার আচরণ, সময় এবং স্থান যদি বোঝায় কেমন ভাবে কখন, যেমন ফ্যানটি ঘুরছে, ঘোরা হচ্ছে কাজ, ফ্যানটি দ্রুত ঘুরছে, তারপরে ছেলেটি দ্রুত দৌড়ায়, এগুলো কি হবে, ক্রিয়া বিশেষণ হবে। এরপরে প্রশ্নটি দেখো, সোনাত্তরী কবিতায় উল্লেখিত গ্রামটা কেমন, মেঘে ঢাকা নাকি কুয়াশায় ঢাকা? বৈশাখী চৌধুরী জানিয়েছো মেঘে ঢাকা। এই মেঘ থেকে দেখো প্রশ্ন আসতে পারে কেমন, দেখো যদি বলা হয় নীল আকাশ কালো মেঘ, নীল আকাশ কালো মেঘ, এখানে এটা কোন ধরনের বিশেষণ? নীল আকাশ কালো মেঘ, এটা কোন ধরনের বিশেষণ? নীল এবং হচ্ছে কালো, ঝটপট জানাও। এই যে অনেকে উত্তর দিচ্ছ গাছের ছায়ায় ঢাকা, ঢাকা। যারা হচ্ছে মূল বই ভালোভাবে পড়েছো তারাই এ ধরনের উত্তর দিচ্ছ, তাই না? ধন্যবাদ, এগিয়ে যাও। এখানে কি হবে দেখো, নীল আকাশ কালো মেঘ, যেটা দ্বারা রংকে ইন্ডিকেট করবে, রং নির্দেশ করবে, সেটা হবে কি বলতো, বর্ণ বা রূপবাচক বিশেষণ হবে। কালো মেঘ, তারপরে দেখো সবুজ মাঠ, নীল আকাশ, লাল ফিতা, এগুলো দ্বারা রং নির্দেশ করে, এটা কি হবে, রূপ বা বর্ণবাচক বিশেষণ। তারপর দেখো 30 নম্বর প্রশ্নটি বলা হয়েছে, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, এর পরের পংক্তি কি হবে? তারপর সোনাত্তরী কবিতার মূল ভাব বস্তুগত বিষয় কি, এটা যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। আর এখানে দেখো বলা হয়েছে ওগো, বলা হয়েছে ওগোর পরে কি আছে, কমা আছে। সম্বোধন করার, সম্বোধন পদের পরে কি বসে, কমা বসে। কাউকে ডাকা বা আহ্বান করার জন্য আমরা যেগুলো বলে থাকি সেটা হচ্ছে সম্বোধন। তাহলে দেখো ওগো বলে সম্বোধন করছি, এরপরে কমা বসেছে। এখানে দেখো একটা অপশন আছে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। বারেক শব্দের অর্থ কি, একবার, বলেছে একবার তরিটি কুলেতে ভিড়াও। তাহলে দেখো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। আমি এমনিতে কারো কমেন্ট পড়ি না, ওই দুই একটা পড়ি, ওই কমেন্ট পড়ে মানে ক্লাসের অনেক রূপসী কন্যাদের মতো ক্লাসে এসে একটু চুল ইত্যাদি এরকম করলাম, কমেন্ট পড়লাম, ক্লাস শেষ করে দিলাম, ওইটা আমি করি না সাধারণত। কারণ আমার 120টা প্রশ্ন রয়েছে, কেবল হচ্ছে 31টা, কমেন্ট পড়তে গেলে সময় চলে যাবে। তারপরে দেখো এখানে কি হবে, এই যে সোনাত্তরী কবিতার মূল ভাববস্তুগত বিষয় হবে মহাকালো মানুষ হবে। কি হবে, মহাকালো মানুষ। অনেকে উত্তর করবা যে প্রকৃতি ও জীবন করবা, কিন্তু তার থেকে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে এই যে মহাকালো মানুষ, ডি হবে, ডি। আর বারেক শব্দের অর্থ একবার। পরের প্রশ্নটি দেখো, পরপরে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা। এখানে মসি মাখা বলতে কি বোঝানো হয়েছে? আর সোনাত্তরী কবিতার আক্ষেপ নিচের কোনটি? আক্ষেপ মানে কি, দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের পরীক্ষা সম্ভবত 13 দিন আছে, আর বি ইউনিটের আছে কতদিন, 17 দিন।
আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের আছে আর 8 থেকে 9 দিন আছে। এখন এই পরীক্ষা হওয়ার পর যে প্রশ্নগুলো মানে জানা প্রশ্ন ভুল করা মানে তোমার চান্স মিস হয়ে যাবে। অনেকের আক্ষেপ থাকবে যে আমি যদি আর একটু সময় পাইতাম তাহলে তো আমি ভালো করতে পারতাম। এই আক্ষেপ যেন না থাকে তার জন্য এখন পূর্ণ মনোনিবেশ দিয়ে কিন্তু পড়াশোনা করো। সাবিদ নাইম বলেছে, আরেক আবু বকর সিদ্দিক বলেছে ভাই এত কমেন্ট করলাম রিপ্লাই পেলাম না, এবার পেয়ে গেছো। সাধারণত কালো রঙে মাখানো হবে সঠিক উত্তর। আর কবির আক্ষেপ দেখো 4টা, আমার সোনার ধানে গিয়েছে ভরে, গগনে গরজে মেঘ ঘন বর্ষা। তাহলে দেখো বর্ষা বানানটা মনে রাখবে, র এবং রেফের পর কি বসে, মূর্ধন্যসা বসে। তাহলে র এর পরে কি বসেছে, মূর্ধন্যসা। বর্ষা বানান কিন্তু এটাও ঠিক যে রেফের পর মূর্ধন্যসা বসে। তাহলে আমরা কোনটা উত্তর করব? অনেকে বলতে পারে ভাই বানানটা কি এটা ভুল, না, সোনাত্তরী কবিতায় কবি ছন্দ মেলানোর জন্য বর্ষা বানানটা কিন্তু এটা ব্যবহার করেছে, এটাও ঠিক। কিন্তু আমরা ব্যবহার করি কি বর্ষায়, যে রেফের পর মূর্ধন্যসা, এটা ব্যবহার করি। এটারে অ্যাটিটিউড বলে না, যাই বলে বলুক, তোমরা ক্লাসে থাকো। এটা সঠিক উত্তর হবে যাহা ছিল নিয়ে গেল সোনার তরী, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। 32-এর উত্তর করেছো ক, ধন্যবাদ। 33-এর উত্তর হবে বিনা হাওলাদার জানিয়েছো, 32-এর ডি, হ্যাঁ ধন্যবাদ। অনেকে বি জানিয়েছো, এটা না। সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত? আরেকটি প্রশ্ন, এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি আর হাতে রণতুর্য, এখানে নজরুল ইসলামের কোন সত্তাটি প্রকাশ পেয়েছে? এটাও যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে এবার আসতে পারে, 3 স্টার। জানাও জানাও জানাও, সোনামণি জানাও, সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত? গদ্য নাকি মাত্রাবৃত্ত ছন্দ হবে? ঝটপট জানাও। আমার পাশের বাসা কি, আমার পাশের বিল্ডিং এর নাম সোনার তরী, বাহ, সেরা সেরা। হ্যাঁ, এখানে দেখো কাজী নজরুল ইসলাম সব সময়, এবং আজকে কিন্তু যে কাজী নজরুল ইসলাম সম্পর্কে জগন্নাথ বিশ্ববিদ্যালয় চয়নিতে একটা প্রশ্ন এসেছে। মানুষ ধর্মই কিন্তু, মানব ধর্মই সব থেকে বড় ধর্ম, এবং এখানে তিনি সবসময় সাম্যের কথা বলেছেন, সাম্য বা সমতার কথা বলেছেন তিনি সবসময়। তার সাম্যবাদী নামে একটা কিন্তু কবিতাও ছিল। দেখো বাঁকা বাঁশের বাঁশুরি, তাহলে বলা হয় না তুমি কান লাগিয়া বাজাও সখী, কি একটা গান আছে, যাই হোক। তাহলে দেখো এই বাঁকা বাঁশের বাঁশুরি দ্বারা এখানে বুঝিয়েছে তার প্রেমকে, তার প্রেমকে। আর রণতুর্য, রণ মানে কি বলতো, যুদ্ধ। রণতুর্য দ্বারা বুঝিয়েছে তার দ্রোহ বা বিদ্রোহী সত্তাকে। কি বুঝাইছে? দ্রোহ বা কি বিদ্রোহী সত্তা। আমি প্রথমে বাংলা প্রথম পত্র থেকে প্রশ্ন রেখেছি, কারণ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে দেখা যাচ্ছে এই সাহিত্য অংশ থেকে, মানে গল্প এবং কবিতা থেকে 3 বা 4টা করে প্রশ্ন আসছে। যেমন জাহাঙ্গীরনগরে তোমার 20টা প্রশ্ন, তোমার এখানে 7 থেকে 8টা প্রশ্ন আসবে। এই জায়গা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় আরো বেশি থাকে, 35টা, গুচ্ছে থাকে 35টা, সেখানেও দেখবা তুমি 10 থেকে 12টা শুধুমাত্র এই কবিতা, এইগুলো থেকে আসছে। হ্যাঁ, গানটা এখন মনে নাই। তাহলে এখানে সঠিক উত্তর হবে প্রেম ও দ্রোহ হবে, প্রেম ও দ্রোহ। এরপর মূল কবিতা থেকে একটা নেওয়া হয়েছে, কবি সকল বন্ধন নিয়ম কানুন শৃঙ্খলাকে কিভাবে অতিক্রম করে যান? দলে যান, পিষে যান, ভেঙে, নাকি ডুবিয়ে? আর প্রতিদান থেকে একটা রেখেছি, এই ক্লাসটি শুধুমাত্র তোমরাই দেখো না, অনেক স্যার ম্যাডাম আছে, আমার আইডিতে শেয়ার করা হয়, অনেক স্যার ম্যাডাম দেখে। সেক্ষেত্রে এই ক্লাসে প্রশ্ন পড়াতে পড়াতে একজন বললো যে সুর দিয়ে বলেন বা সুর ভালো না, এই টাইপের গান বললে তো অন্যরকম চলে যাবে, বুঝছো? এই জন্য গান অন্যদিন শুনবা, যেদিন চান্স পাবা ভার্সিটি থেকে শুনে নিবা। দোলে যায়, সঠিক উত্তর হবে ক, হবে দোলে যায়। এই যে সামিয়া জানিয়েছো 36, ছেলেরা, এই যে ছেলেরা একজন কমেন্ট করো, তার কমেন্ট পড়বো এখন। আর এখানে প্রতিদান কবিতার সার কথা, মানে মূল কথা বা মূল উপজীব্য হচ্ছে প্রতিশোধ প্রতিহিংসার বিপরীতে প্রীতিময় এক পরিবেশ সৃষ্টি করার আকাঙ্ক্ষা। এবং আকাঙ্ক্ষা এই বানানটি প্রত্যেকে একটু কমেন্টে লেখো, আকাঙ্ক্ষা আর একটা হচ্ছে আশঙ্কা।
তোমাকে একজন একটা থাপ্পড় দিয়েছে বা একটা ঘুষি দিয়েছে, তুমি কি করবা? তার মাথায় হাত বুলিয়ে দিবা। আরে দোস্ত, এগুলো করতে হয় না, কেন করছিস? একজন পেলেই তো হয়, তাই না? পাখি উড়ে যাচ্ছে যাক, তাকে একজন পাইলে, ঘুঘু পাখি যাচ্ছে যাক, তাকে একজন পাইলেই হচ্ছে, তার জন্য এত মারামারি কেন? প্রকৃতির নিয়মে তুমি একটা পেয়ে যাবে। এটা সবসময় কি মানে প্রতিদান। প্রতিদান কবিতা পড়ে যদি তুমি 100 টাকার জন্য, বা দেখা যায় অনেক সময় 10 টাকার জন্য এক বন্ধু আরেক বন্ধুকে হত্যা করে ফেলছে, এমন না, এখন বুকে টেনে নিতে হবে যে বন্ধু 10 টাকা নিয়েছিস, আরো নেই। তোমরা যখন ভার্সিটিতে পরীক্ষা দিতে আসবা, যাবিতে ভত্তা একেবারে তোমাদের জন্য লিখে দিয়ে হবে, তার জন্য প্রচুর পরিশ্রম করতে হবে, পড়াশোনা করতে হবে, চান্স পেতে হবে। আকাঙ্ক্ষা এই যে দেখে দেখে উত্তর করছো, তারপরে ভুল। পরের প্রশ্নটি দেখো, কোন মিলটি ঠিক? এটা যে পারবে সে নিশ্চিত সেই পরিমাণ মেধাবী, সেই পরিমাণ। কোন মিলটি ঠিক এটা বলা হয়েছে। আর বিষে ভরা বানের পরিবর্তে প্রতিদান কবিতায় কি দিয়ে হয়ে থাকে সেটা বলা হয়েছে, একটু জানাও। আহ 92টা শেয়ার করেছো, যারা শেয়ার করেছে ধন্যবাদ তাদেরকে। আর একটি বার করে একটু শেয়ার করে দাও, আর একটি বার করে শেয়ার করে দাও, আর বলবো না। তাহলে দেখো সঞ্চিতা আছে, সঞ্চিতার লেখক হিসেবে আছে রবীন্দ্রনাথ ঠাকুর, যে মিলটা ভুল, কারণ এখানে হবে কাজী নজরুল ইসলাম, হবে কাজী। এরপরে দেখো আছে অবরোধ বাসিনী তসলিমা নাসরিন, এটা তো হবেই না, এটা কি হবে বলতো? বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। সঞ্চয়িতা, এটা কিন্তু হবে না, এটা হবে কি? রবি ঠাকুর হবে। এখানে আছে কাজী, আছে কাজী নজরুল ইসলাম আছে। তাহলে দেখো এই আচ্ছা, এই অন্তরা জাহান মিম, এটা একটু আচ্ছা একটু যে বলতো, মানে বাজে কমেন্ট করতেছে, ওকে একটু। আচ্ছা, যে বাজে কমেন্ট করবে তার কমেন্টে তোমরা কিন্তু রিপ্লাই দিও না, বুঝছো? মানে অনেক ফেক আইডি আছে আমাদের এই প্রতিষ্ঠানের, মানে উপরে উঠছে বা মানে অনেক হাইয়ে আছে, সেক্ষেত্রে অনেকে জ্বলবে, এটাই স্বাভাবিক। সেক্ষেত্রে ব্যক্তিগত জীবনে তোমাদের এমন আসবে, অনেকে তোমাদেরকে কটু কথা বলবে, পাশের বাসার আন্টি আছে, সেক্ষেত্রে মন দিবে না, তোমরা কমেন্ট করতে থাকো, ওইদিকে যেও না। এখানে কি হবে দেখো, জসিমউদ্দিন সুজন বাদিয়ার ঘাট, এটা ঠিক আছে। তাহলে বাকি যে তিনটা সেটা কিন্তু এলোমেলো দেওয়া আছে। এখানে সঠিক উত্তর বিষে ভরা বানের পরিবর্তে কবি কি দিয়েছে? বুক ভরা গান দিয়েছে। কি দিয়েছে? বুক ভরা গান। আসসালামু আলাইকুম সত্যজিৎ, তোমার কমেন্ট পড়েছি। তাহারে পরে মনে কবিতায়, এটা দেখো দুইটা প্রশ্নে গুরুত্বপূর্ণ। এই দুইটা একটু জানাও। তাহারে পরে মনে কবিতায় ব্যবহৃত কুহেলি উত্তরিতলে, এই তাহারে পরে মনে কবিতা থেকে দেখো অনেক গুরুত্বপূর্ণ শব্দ অর্থ আছে, যেগুলো কিন্তু তোমাদেরকে আগে বলা হয়েছে, যেমন অর্ঘ্য বিরোচন শব্দের অর্থ উপহার, অঞ্জলি বা উপহার রচনা। ঠিক তেমনই ভাবে দেখো কোয়েলি শব্দের অর্থ কুয়াশা, উত্তরী শব্দের অর্থ চাদর। তারপর এখানে দেখো বলা হয়েছে মাঘের চাদর নাকি হচ্ছে উত্তর নাকি কুয়াশার চাদর, এটা একটু জানাবে। তার পাশাপাশি জানাবে এটি হচ্ছে কোন দিকটি একটি তাৎপর্যময় হিসেবে প্রকাশ পেয়েছে। আমরা এখনো 197 জন আছি, শেষ পর্যন্ত থাকো ইনশাল্লাহ, ভালো কিছু নিয়ে যাও ক্লাসটি থেকে। 203 জন আছি। ঈশিতা বলেছে, গ জানিয়েছে কুয়াশার চাদর। এবার 41 জানাও। প্রকৃতি ও মানব মনের সম্পর্ক কিন্তু এখানে ফুটে উঠেছে। এবং দেখো এই কবিতায়, এটা হচ্ছে 1935 সালে প্রকাশিত হয়, 1935 সালে মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রকাশিত হয়। তার প্রথম স্বামী 1932 সালে সৈয়দ নেহাল হোসেন কিন্তু আকস্মিক মৃত্যুবরণ করে। এখানে বসন্ত আসার পরে কবিমন কি ছিল? উন্মনা ছিল, মানে অন্য মনস্ক ছিল। কি ছিল? অন্য মনস্ক ছিল, কারণ তার স্বামী মারা গেছে। তাহলে বেসিক্যালি সাধারণত সে কি থাকবে বলতো? একটু অন্য মনস্ক থাকবে। প্রিয়জন কাছ থেকে চলে গেলে একটু তো সমস্যা হয় বা খারাপ লাগবে, সেটা এখানে ফুটে তোলা হয়েছে। এবং প্রকৃতি ও মানব মনের একটা সম্পর্ক কিন্তু এখানে ফুটে উঠেছে, প্রকৃতি ও মানব মন। এমডি হেদায়েত ইসলাম, ধন্যবাদ তোমাকে। তারপরে বলো,
নিচের কোনটি সুফিয়া কামালের গ্রন্থ নয়? এই যে গত বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিইউসি ইউনিটে যে প্রশ্নগুলো এসেছে, তোমার 20টা প্রশ্নের মধ্যে তুমি দেখবা প্রশ্ন ব্যাংক সমাধান করে, সেখানে তুমি দেখবা প্রায় 15 বা 12 বা 15টা প্রশ্নেই 9 শব্দটি আছে। এবং আরেকটি প্রশ্ন তোমাদেরকে আমি প্রশ্ন না বলবো, এই 13 দিন আর 17 দিন সময় আছে, শেষ মুহূর্তে হিউজ সময়। এই আমাদের দেখো যে অল ইন অন ব্যাচ টার্গেট যে অক্সিজেন ব্যাচ আছে, সেখানে তুমি প্রতিদিন 2টা করে ক্লাস পাচ্ছ, জাভি স্ট্যান্ডার্ড মডেল টেস্ট পাচ্ছ। এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে শেষ মুহূর্তে সেরা প্রস্তুতি নিতে তোমরা এই নাম্বারে কিন্তু যোগাযোগ করবে। এবং আজকে ডিসকাউন্টটা শুধুমাত্র আজকের জন্য। এই নাম্বারে তুমি ন্যূনতম একটা, তুমি যতটুকু পারবে, শেষ মুহূর্তে যেহেতু এই সারটা দেওয়া হচ্ছে, যতটুকু পারবে ততটুকু পাঠিয়ে আমাকে তুমি অবগত করবে। এটাই বিকাশ নাম্বার, তোমাকে কোর্সে যুক্ত করা হবে। শুধুমাত্র এটা আজকের জন্য। অনেকেই টাকার জন্য কোর্স বা করতে পারো না, বা আমরা এখানে যে পেইড ক্লাসগুলো নিচ্ছি সেটা প্রতিটা কবিতা গদ্য সহকারে তোমাদেরকে ব্যাখ্যা সহকারে পড়ানো হচ্ছে। তোমরা এই কাজটা করবা, এই নাম্বারে আছে এখানে, যে যতটুকু পারবা, যা যতটুকু সামর্থ্য হচ্ছে, শেষ মুহূর্তে আমরা এই সুযোগটা দিচ্ছি। শুধুমাত্র আজকে রাত 1টা পর্যন্ত এই সুযোগটা পাবে। তাহলে দেখো এখানে মায়া কাজল আছে, উদাত্ত পৃথিবী, সাজের মায়া, এই 3টা সাজের মায়া, মায়া কাজল, উদাত্ত পৃথিবী, এটা সুফিয়া কামালের। আর বালুচার এটা হচ্ছে জসিমউদ্দিনের। বালুচার এটা কার? জসিমউদ্দিনের। আর কহিল সে সুদূরে চাহিয়া, পরের অংশ কি হবে? অলোকের পাথার বাহিয়া, পাথার শব্দের অলোক মানে কি? অলক্ষ, দৃষ্টি অগোচরে। আর পাথার শব্দের অর্থ কি বলতো? সমুদ্র হবে। তাহলে সঠিক উত্তর এখানে কি হবে? অলোকের পাথার বাহিয়া। রাকিবুল ইসলাম বি জানিয়েছো তুমিও, ধন্যবাদ। তারপরে দেখো 44 নম্বর, 18 বছর বয়স থর থর কাঁপে কিসে? আর এই কবিতাটির মর্ম কথা কি? এই কবিতার যে ইতিবাচক এবং নেতিবাচক বৈশিষ্ট্যগুলো আছে, ইতিবাচক মানে হচ্ছে ভালো দিক, আর নেতিবাচক মানে খারাপ দিক। যেমন অদম্য তারুণ্য শক্তি আছে, অদম্য তারুণ্য শক্তি। তারপরে তীব্র ও প্রখর। তারপরে দুর্বার আছে, আত্মপ্রত্যয়ী আছে, আত্মপ্রত্যয়ী। আর নেতিবাচক মানে খারাপ দিকও অনেকগুলো আছে, যেমন ভয়ঙ্কর আছে, ভয়ঙ্কর, দীর্ঘশ্বাস, আর একটা আছে সর্বনাশের অভিঘাত। সর্বনাশের অভিঘাত। তোমরা আমাকে একটু জানাও তো, এই কবিতাটি কত সালে প্রকাশিত হয়? কত সাল সেটা একটু জানাও, কত সালে প্রকাশিত হয়? আর এর মর্ম কত হবে? নির্ভয় ও সাহসের জয়ধ্বনি হবে। এর উচ্চারণটা গুরুত্বপূর্ণ কিন্তু, জয়ধ্বনি, জয়ধ্বনি হবে। আর এখানে হবে 18 বছর বয়স থর থর কাঁপে, বেদনায় হবে। সঠিক উত্তর কি হবে? বেদনায়। আঠারো বছর বয়স কবিতাটির মর্মকথা নির্ভয় সাহসের জয়ধ্বনি, আর এটা হচ্ছে থর থর কাঁপে হচ্ছে বেদনায়। এর ইতিবাচক হচ্ছে, এই কবিতার ইতিবাচক বৈশিষ্ট্য অদম্য তারুণ্য শক্তি, তীব্র প্রখর, দুর্বার, আত্মপ্রত্যয়ী। তারপর আছে সাহসিকতা আছে, ভয়ঙ্কর, দীর্ঘশ্বাস, সর্বনাশের অভিঘাত। এগুলো হচ্ছে নেতিবাচক মানে খারাপ দিক। আর কত সালে? 1948 সালে। সুমাইয়া ভুইয়া, ধন্যবাদ তোমাকে। পরের প্রশ্ন দুইটা দেখো, 46-47। এদেশের বুকে 18 অসুখ নেমে, লাইনে 18 শব্দটি কি অর্থে ব্যবহার করা হয়েছে? আর 18 বছর বয়স জানে না কাদা, মানে এ বয়সে যে ছেলে মেয়ে তারা হচ্ছে কাঁদতে জানে না, অনেক হতাশা থাকে তাদের মধ্যে, সমস্যা থাকে, তারপরে তারা কান্নাকাটি করে না। তাহলে এটা কিসের বৈশিষ্ট্য প্রকাশ করে? শক্তিমত্তা, দুঃসাহস, কর্মপ্রাণতা, আর একটা হচ্ছে আত্মপ্রত্যয়। বলো কি হবে? তাহলে এখানে দেখো
সঠিক উত্তর হবে নতুন জীবন রচনার স্বপ্ন। আমি একটু দ্রুত যাচ্ছি। আরেকটা দেখো, এটা কি হবে? আত্মপ্রত্যয় হবে। এ বয়স জানে না কাদা, তাহলে এটা কি হবে? আত্মপ্রত্যয়। 46-এর উত্তর হবে খ, আর 47 হবে কি হবে বলতো? এখানে ডি হবে, মানে ঘ, আত্মপ্রত্যয় হবে। তারপরে দেখো 48 এবং 49, 18 বছর বয়সে তরুণেরা কেমন বেগে চলে, খুবই গুরুত্বপূর্ণ। আর ফেব্রুয়ারি 1969 থেকে রেখেছি, মানবিক বাগান কমল বন হচ্ছে তছনছ, চরণটি দ্বারা কি বুঝিয়েছে? যাদের শেষ মুহূর্তে প্রস্তুতি নিতে মানে কেমন হচ্ছে যে আমার দ্বারা সম্ভব কিনা, সেটা একটা গাইডলাইনের মধ্যে যদি থাকতে চাও তাহলে আমার আইডি তো আছে, সেখানে নক করবা ইনশাল্লাহ। সেরা একটা তুমি যতটুকু পারবা আজকে, শুধুমাত্র আজকের জন্য এই সুযোগটা তোমাকে দেওয়া হবে। তার মানে 50 টাকা দিয়েছেন, আবার বলিও না যে আমাকে অ্যাড করে নাও। আর আমাদের একটা টিচার পেমেন্ট, প্রতিদিন 2টা করে ক্লাস হচ্ছে, সেক্ষেত্রে টিচার পেমেন্ট তো একটা আছে, তাই না? হ্যাঁ, এখানে কি হবে বলো? বাষ্পের বেগে, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, বাষ্পের বেগে স্টিমার। আর মানবিক বাগান কমলবন হচ্ছে তছনছ, এটা হচ্ছে ফেব্রুয়ারি 1969 থেকে, এবং এটা কি দ্বারা বুঝিয়েছে দেওয়া? এটা সঠিক উত্তর হবে মূল্যবোধের অবক্ষয় হবে, মূল্যবোধের অবক্ষয়। ধন্যবাদ এমডি আপন বিশ্বাস। তাহাসিন জানিয়েছো খ, কোনটার খ জানিয়েছো সেটা একটু জানাও ভাইয়া। আপনার আইডি কোনটা দেখো? সুমাইয়া ইসলাম, আমি তোমার মেসেজে একটা রিয়াক্ট দিয়েছি, এবং জিলানি হাসান জয়, আমি 3টা লাভ রিয়াক্ট দিচ্ছি। যারা শেষ মুহূর্তে প্রস্তুতি নিতে চাও, 3টা লাভ রিয়াক্ট দিয়েছি, সেখানে তুমি একটু জানাবে যে আমি এতটুকু দিতে পারবো। এই সুযোগটা শুধুমাত্র আজকে রাত 1টা পর্যন্ত দেওয়া হবে, আজ না, আজ তো 12টা। পরের প্রশ্নটি দেখো, ফেব্রুয়ারি 1969 কবিতায় হৃদয়ের হরিত উপত্যকা দ্বারা কি বুঝিয়েছে? আরেকটা সালামের মৌকাজ, খুবই গুরুত্বপূর্ণ, এটা আমি 100% দিয়ে রাখছি, কারণ এই ধরনের প্রশ্ন আসে কবিতা থেকে। এই যে সালাম এবং বরকত সম্পর্কে যে লাইনগুলো আছে সেটা একটু ভালোভাবে দেখবা। 100 টাকায় হবে মনীষা জান্নাত আনিকা। হ্যাঁ, বিবেক বর্জিত একটু কমেন্ট করেছো, একটু বাড়িয়ে দাও, তার সাথে বাড়িয়ে দিয়ে তুমি আমাকে জানিও, তোমাকে যুক্ত করে দেওয়া হবে। সাইমা ইসলাম সামিয়া, ভাই আপনার আইডির লিঙ্কটা দেন, তোমার মেসেজে আমি একটা রিয়াক্ট দিয়েছি, বা কেউ একজন আইডির লিঙ্কটা দিয়ে দাও। আমি তো বললাম আজকে তোমাদের সেরা একটা অফার, যেখানে আমাদের কোর্স ফি ছিল 1050 টাকা, সেখানে আজকে তোমাদের শেষ সুযোগ দিচ্ছি। এখনো কিন্তু তোমার ঢাবির সি ইউনিটের জন্য তুমি 8 দিন পাচ্ছ, জাবির জন্য তুমি 13 দিন 17 দিন পাচ্ছ, হিউজ পরিমাণ সময় শেষ মুহূর্তে। শেষে তুমি যদি একটা পূর্ণাঙ্গ গাইডলাইনে থাকতে চাও তাহলে তুমি যুক্ত হয়ে যাও। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে দেখো? এই হৃদয়ের হরিত উপত্যকা দ্বারা বুঝিয়েছে, এখানে পূর্ব বাংলাকে বুঝিয়েছে। কাকে? পূর্ব বাংলাকে। আর সালামের মৌকাজ কি হবে? তরুণ শ্যামল পূর্ব বাংলা। কি হবে? তরুণ শ্যামল পূর্ব বাংলা। তার একটা দেখো তো, আলোচিত ঢাকা কার? কার চৌকাজ আলোচিত ঢাকা, সেটা একটু জানাও তো। এই 2টা থেকে আসতে পারে এবার। হ্যাঁ, কার চৌকাজ আলোচিত ঢাকা? কি হবে, কি হবে? এই প্রশ্নগুলো অনেকে যারা বিগত বছরের প্রশ্ন শুধু হুদুমতে পড়ে গেছো, তারা কিন্তু আজকে এর উত্তর দিতে গেলে একটু ঘাবড়িয়ে যেতে হচ্ছে, কারণ নতুন প্রশ্ন রেখেছি তো আজকে। বাস্তবের বিশাল চত্বরে হৃদয়ের হরিত উপত্যকা কি হয়? খুবই গুরুত্বপূর্ণ। ফেব্রুয়ারি 1969 কবিতায় মানবিক বাগান বলতে কি বোঝানো হয়েছে? মানবিক বাগান বলতে কি বোঝানো হয়েছে? শাহাদাত হোসেন বলেছে আপনার আইডির লিঙ্ক দেন, আমি একটা মেসেজ দিয়েছি, যতটুকু পারো একটু জানাবে। যদি মানবিকতার মধ্যে থাকে তাহলে অ্যাড করে নিব, আমি এই সুযোগটা দিব তোমাদেরকে আজকে। তাহলে এখানে দেখো, বাস্তবের বিশাল চত্বরে হৃদয়ের হরিত উপত্যকায় কি হয়? দুঃখিনী মাতার অশ্রু জলে ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে। এখন আরেকটা প্রশ্ন হতে পারে, অশ্রু আর জল এই 2টা একসঙ্গে বসেছে কেন? কারণ এটা দেখো একই শব্দ, বাহুল্য দোষ বলা হয় না, সেটা অশ্রু মানেই তো জল, পরবর্তীতে কি জল বসবে না? তারপরে এটা কবিতা, তো সেক্ষেত্রে এটা মনে রাখবে। আর মানবিক বাগান বলতে বুঝিয়েছে কি? এখানে দেখো মানবীয় জগৎ, কি হবে? মানবীয় জগৎ। তাহলে 52 খ, 53 সঠিক উত্তর হবে ক হবে। সালামের চৌকাজ আলোচিত ঢাকা, ধন্যবাদ তোমাকে।
পরের প্রশ্নটি, আমি কিংবদন্তির কথা বলছি সেখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে দেখা গেছে। যেমন যেমন ভালোবাসা দিলে মা মারা যায়, তারপরে গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলা হয়েছে, আর এখানে বলা হয়েছে সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান ড্যাশ। তাহলে কি হবে বলো এখানে? আর কিংবদন্তি শব্দের অর্থ কি? কিংবদন্তি শব্দের অর্থ কি? কে বলছে নামটা বলতো? হ্যাঁ শাহাদাত, তুমি যেটা বলেছো ওর সঙ্গে আরেকটু বাড়িয়ে আমাকে জানিও। আচ্ছা, চান্স পাইলে ফুলটা দিয়ে দিও। দেখো কিংবদন্তি শব্দের অর্থ কি? কিংবদন্তি এটা হচ্ছে ঐতিহ্যের প্রতীক। কিসের প্রতীক বলো তো? ঐতিহ্যের প্রতীক। এরপরে রক্তজবা, এটা পরে এসএস দিয়ে নিবা। রক্তজবা হচ্ছে শোষণের প্রতীক। রক্তজবা হচ্ছে শোষণের প্রতীক, মনে রাখবে। রক্তজবা কিসের প্রতীক? শোষণের প্রতীক। তারপরে মুক্ত জানালা, মুক্তির প্রতীক। মুক্ত জানালা হচ্ছে মুক্তির প্রতীক, মুক্তি। তারপরে যদি বলে মাটি, শুদ্ধতার প্রতীক। আর গত বছর এসেছে অতিক্রান্ত পাহাড়, গত বছর এসেছে অতিক্রান্ত পাহাড়, এটা কিসের প্রতীক? অতিক্রান্ত পাহাড় এটা হচ্ছে বাধা বিপত্তির প্রতীক। সাধারণত এই ধরনের প্রশ্ন তোমার রাবিতে এবং চবিতে আসতে পারে। আর এখানে দেখো কিংবদন্তি শব্দের অর্থ ঐতিহ্য। তোমরা আমাকে একটু জানাবা এই যে ঐতিহ্য এর উচ্চারণটা কি হবে? এটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে। ঐতিহ্য এটা বানান, এর উচ্চারণটা কি হবে সেটা একটু জানাও। তাহলে সশস্ত্র সুন্দরী অনিবার্য অভ্যুত্থান হচ্ছে কবিতা। কিংবদন্তি শব্দ অর্থ হচ্ছে জনশ্রুতি। আর কিংবদন্তি কিসের প্রতীক? সেটা হচ্ছে ঐতিহ্যের প্রতীক। তোমরা আমাকে জানাও। রিজনশীল তন্ময় বলেছে ভাইয়া 100 টাকা হবে? আর একটু বাড়িয়ে আমাকে ইনবক্সে নক দিও, এবং চান্স পেলে মন থেকে একটু দোয়া করিও যে এত টাকার করছে তোমরা এত কম টাকায়। তাহলে দেখো এখানে ঐতিহ্য, এটার উচ্চারণটা দেখো। ওই যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা উচ্চারণের ক্ষেত্রে ও আর অবশ্যই লিখবো। আর হয়জা ফলা থাকলে কি হবে? আগে বর্গীয় জ হবে, তারপর কি হবে? ঝ হবে। এটা হচ্ছে উচ্চারণের ক্ষেত্রে। তাহলে কি হবে দেখো এখানে ওই, তারপরে হবে তেজ। এই যে যেখানে থামে এবং কোনো কার থাকে না সেখানে আমরা হয় চিহ্নটা দিই। আর কি হবে? ওই তেজ, তারপরে কি হবে? ঝ হবে, ওই তেজ ঝ। ওয়াজিহা জান্নাত নুসাইবা জানিয়েছো, ধন্যবাদ। মেয়েদের কমেন্টটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের বই দোকান, হ্যাঁ যে কোনো নিকটস্থ লাইব্রেরি থেকে সংগ্রহ করতে পারবা। 56, আমি কিংবদন্তির কথা বলছি। কিংবদন্তি কিসের প্রতীক? তার পিঠে রক্ত জবার মতো ড্যাশ ছিল। মূল বইটা যারা পড়েছো তারা উত্তর করতে পারবা। ঝটপট উত্তর করো, আমাদের আরো প্রশ্ন রয়েছে। তাহলে দেখো আমি কিংবদন্তির কথা বলছি কবিতায়। কিংবদন্তি আগেই বলেছি আমরা এটা ঐতিহ্যের প্রতীক হবে। কি হবে? ঐতিহ্যের প্রতীক। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, কারণ যারা হচ্ছে আক্রমণ করেছে শোষক শ্রেণী, তারা ছিল কাপুরুষ। তারা হচ্ছে কি করেছে? বাঙালির পিছন থেকে আক্রমণ করেছে, পিঠে আঘাত করেছে। আর আঘাতে দেখো আঘাত করলে সেটা রক্ত জমাট বেঁধে যাবে, এবং সেখানে দেখো এই রক্ত জবার রং যেহেতু লাল, সেখানে সাদৃশ্যপূর্ণ সম্পর্ক প্রকাশ পেয়েছে। ভাই আইডি আমি তোমার মেসেজে রিয়াক্ট দিয়েছি। ভর্তি সংক্রান্ত বিষয়ে আমাকে নক করলেই, এবং স্বল্প মূল্যে নামমাত্র ফিতে যুক্ত করে নিব আজকে রাত 1টা পর্যন্ত। আর তার পিঠে রক্ত জবার মতো কি ছিল? ক্ষত ছিল। কি ছিল? ক্ষত ছিল। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? ক্ষত হবে। পরের প্রশ্নগুলো দেখো। এরপরে কিন্তু আমি বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ থেকে প্রশ্ন রেখেছি গুরুত্বপূর্ণ, যেগুলো আসার সমূহ সম্ভাবনা রয়েছে। নুরুদ্দিনের কথা মনে পড়ে যায়, কবিতার মূল ভাবের সঙ্গে কোনটি সামঞ্জস্যপূর্ণ, মানে সাদৃশ্যপূর্ণ প্রকাশ পায়? যখন শকুন নেমে আসে সোনার বাংলায়, চরণের মর্মার্থ কি? আমরা এখন দেখো 58 59 নং প্রশ্নে আছে, আরো 50টা প্রশ্ন আমাদের আছে। শেষ পর্যন্ত থাকো।
ঝটপট জানাও। এর যেহেতু যদিও এটা হচ্ছে তোমার শর্ট সিলেবাসের বাইরে থেকে, তারপরে এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, এই জন্য আমি এখানে রেখেছি। এখানে সঠিক উত্তর দেখো তাহলে কি হবে, বিদ্রোহ আন্দোলনের সাথে কিন্তু সামঞ্জস্যপূর্ণ, বিদ্রোহ আন্দোলন। আর যখন শকুন নেমে আসে, শকুন দ্বারা বুঝিয়েছে পাক বাহিনী দ্বারাকে, তাদেরকে বুঝিয়েছে, এবং তারা কি করেছে, তারা এসে কি এখানে মানে আদর করেছিল নাকি, তারা কি অত্যাচার এবং শাসন চালিয়েছে, বর্বরতা চালিয়েছে? তাহলে এখানে সঠিক উত্তর হবে কি, ক হবে। পরের দুইটা প্রশ্ন দেখো, দিনাজপুর ও রংপুর এলাকার বিশেষ সম্বোধন কি? সম্বোধন মানে কি, কাউকে ডাকার জন্য বা আহ্বান করার জন্য আমরা যেগুলো বলে থাকি, ঠিক তাহলে এখানে দেখো তো কোনটা হবে, আর কোনটি প্রমিত উচ্চারণ নয় সেটা একটু পরে দেখাচ্ছি। রংপুর ও দিনাজপুর ও রংপুর এলাকার বিশেষ সম্বোধন মানে কোনটা বলে ডেকে থাকে? ওহে, বাহে নাকি বাহি? বলা হয় না জাগো বাহে কণ্ঠে সবাই, জাগো বাহে কণ্ঠে সবাই। যেমন রংপুর গতকাল সম্ভবত খেলা হয়েছে, হেরে যেও কিন্তু এই যে বাহে শব্দটি কিন্তু ব্যবহার করেছিল সম্ভবত খুলনাকে। তাহলে দেখো তাদের একটা সম্বোধন সূচক একটা বাক্য আছে, সেটা হচ্ছে বাহে। এখানে বলা হয়েছে কোন উচ্চারণটি প্রমিত নয়, তাহলে উচ্চারণের ক্ষেত্রে দেখো এখানে শ্রাবণ, কখন আমরা দন্তস্বয় ব্যবহার করব আর কখন করব না। উচ্চারণের ক্ষেত্রে ছয়ের মতো যদি উচ্চারণ হয় সেক্ষেত্রে দন্তস্বয় বহাল থাকবে, আদারওয়াইজ সেটা কি হবে, তালবস্য। তাহলে শ্রাবণ, যখন আমরা শ্রাবণ উচ্চারণ করছি, স্মৃতি, সৃজনশীল, সেক্ষেত্রে দন্তস্বয় বহাল থাকবে। উচ্চারণের ক্ষেত্রে মধ্যাহ্ন নয়ের ব্যবহার নাই, সেটাও কিন্তু এখানে ঠিক আছে, দন্তান্ন রয়েছে। আহ্বান, এটা ঠিক আছে কিনা একটু পরে দেখছি। সমুদ্র, আমরা কখনো বলি না যে সমুদ্র, স বলি না, সমুদ্র বলি, সেখানে দেখো তালবস্য হবে, এখানে ঠিক আছে। বাগ্মী, আর তাহলে দেখো মহাফলা শেষে আছে, এটার উচ্চারণ এখানে থাকবে। কিন্তু আহ্বানের ক্ষেত্রে মনে রাখবে, হ যদি থাকে, হয়ের স্থলে ও বা রস্যু যে কোনো একটা হবে, আর বয়ের স্থলে কি হবে, ভ হবে। তাহলে আহ্বান এর উচ্চারণটা কি হবে বলতো, আও ভান, এটা হবে। কিন্তু এখানে দেখো ভুল আছে, এটা কিন্তু প্রমিত নয়। এই যে নয়টা কিন্তু তোমরা ভালোভাবে খেয়াল করবা। 99টা শেয়ার, ধন্যবাদ। আর একটা শেয়ার বাকি আছে, কে সে ভাগ্যবান বা ভাগ্যবতী? পরের প্রশ্ন দেখো, বিশ্বাস এর উচ্চারণ কি হবে? স্মৃতিসৌধ, যারা ঢাবি সি ইউনিটে পরীক্ষা দিবা, ঢাবি না, এটা জাবিতে আসবে, ঢাবিতে আসবে, জাবিতে আসবে, রাবি চবি সব জায়গায় আসবে, এটা এই উচ্চারণ সব জায়গায়, এমনকি তোমাদের নার্সিং এও আসে কিন্তু। ইমন ইসলাম, পিডিএফ পাবো? শেয়ার করলে আমাকে জানালে অবশ্যই পাবে না কেন? তাহলে দেখো বিশ্বাস, আমরা কি কখনো বলি বন্ধু তুই আমাকে বিশ্বাস করিস না কেন? বিশ্বাস বলি না, আমরা বিশ্বাস বলি। তাহলে এখানে ছয়ের মতো উচ্চারণ হচ্ছে না, সেক্ষেত্রে তালবস্য যেখানে আছে সেখান থেকে, দন্তস্ব যেখানে আছে সেখান থেকে বাদ যাবে। এটা তো আগেই হবে না, যার সঙ্গে ব ফলা থাকবে সেটা দিতে হবে। তাহলে কার সঙ্গে আছে, তালবস্য, এই জন্য এটা কয়বার হবে, দুইবার। বিশ্বাস কোথায় আছে দেখো তো সেটা, এখানে দেখো হর্ষচিহ্ন একটাই নাই, এটা কিন্তু আছে, তাহলে এটা কিন্তু উত্তর হবে। আর এখানে দন্তস্বজ, এটা কিন্তু ভুল, এটাও ভুল। তাহলে দুইটার মধ্যে এটা কিন্তু রাইট আছে, কারণ যেখানে থামে এবং কোনো কার থাকে না সেখানে হর্ষচিহ্ন বসে। 191 জন আছি, থাকো। তারপরে স্মৃতিসৌধ, এটার উচ্চারণ কি হবে? আমি বলেছিলাম যদি ছয়ের মতো উচ্চারণ হয় তাহলে দন্তস্ব বহাল থাকবে। যেমন আমরা যদি স্মৃতি লিখি, স্মৃতি, এটা হচ্ছে বানান, এর উচ্চারণ কি হবে দেখো, স্মৃতি। আর হচ্ছে যেহেতু ছয়ের মতো উচ্চারণ হচ্ছে সেক্ষেত্রে দন্তস্ব বহাল থাকবে। আর মহাফলা থাকলে সেখানে আমরা কি লিখি, চন্দ্রবিন্দু। তাহলে এখানে দেখো তো কোথায় সঠিক উত্তর আছে, স্মৃতি সৌধ না, স্মৃতি সৌধ, সৌধ আছে, এটা ভুল হবে, এটা চন্দ্রবিন্দু দেয়নি এখানে, এটা ভুল আছে। এখানে সৌধ আছে, কিন্তু এখানে দেখো ঠিক আছে, স্মৃতি সৌধ, স্মৃতি সৌধ, গ হবে, গ। গত ক্লাসে পিডিএফ পেয়েছে তারাই শুধু যারা শেষ পর্যন্ত ছিল, আর শেষে আমি একটা নাম্বার দিব, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি পিডিএফ দিব। এরপরে অদ্য শব্দের উচ্চারণ কি, আর একটা হচ্ছে সম্মান শব্দের প্রমিত উচ্চারণ কি? মনে রাখবে অ এর পরে অ দ্বারা যদি কোনো নেগেটিভ অর্থ বোঝায় সেক্ষেত্রে তোমার হচ্ছে অয় থেকে যাবে, যেমন অকৃতজ্ঞ, এটা। কিন্তু অ এর পরে যদি কোনো কার থাকে, ফলা থাকে, সেক্ষেত্রে অটা কি হয়ে যায়, ও হয়ে যায়। আর যার সঙ্গে থাকবে সেটা কি হবে, দিতে হবে। তাহলে দয়ের সঙ্গে কি আছে, জ ফলা, তাহলে দ কি হবে, দুইবার হবে। কোথায় আছে দেখো তো, যেখানে যেখানে অ আছে সেটা আগে বাদ দিব, কারণ এটা নেগেটিভ অর্থ বোঝাচ্ছে না।
আর একটা দেখো আছে ঐদ্য আছে। আমরা কখন ওই ব্যবহার করব জানো? যখন হচ্ছে ওই থাকে তখন আমরা এটা ব্যবহার করি, কিন্তু এটা তো এখন নাই, অদ্য আছে। তাহলে সঠিক উত্তর কি হবে? এখানে ক হবে, অদ্য। যেখানে থামে সেক্ষেত্রে আমরা হয় চিহ্ন দিব, আর পরে কি হবে? দো হবে। ক্লিয়ার? এটা বুঝতে পেরেছো? সম্মান, সম্মানের প্রমিত উচ্চারণ কোনটি? সম্মান। একশো 2টা শেয়ার, ধন্যবাদ তোমাদেরকে। সম্মান, তাহলে এখানে সম্মান আছে, দেখো এটা তো হবেই না, সম্মান এটাও হবে না, সম্মান কোথায় আছে সেটা? ক এবং খ এর মধ্যে কোনটা? শেয়ার করেছি, ধন্যবাদ ধন্যবাদ। লুবনা 64-র এ বলেছো, হ্যাঁ 65 বলো, 65-র গ বলেছো। সম্মান কেন কেন? আনিক, অনিক হোসেন ধন্যবাদ তোমাকে। এরিনা আনিকা, এমন তো ঘটেনি, তুমি আমার হোয়াটসঅ্যাপে নক দিও, নাম্বার দিয়ে দিব, আজকে দিয়ে দিব, দুইটা একসঙ্গে পিডিএফ দিয়ে দিব। এবার দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু অ এর সংবৃত এবং বিবৃত উচ্চারণ থেকে এসেছে। এখানে বলেছে এর, এটা আমি ব্যাখ্যা দিব, তার আগে দুইটা উত্তর একটু জানাও আমাকে। এ দুই রকম উচ্চারণ হয়, একটা হচ্ছে সংবৃত, একটা হচ্ছে বিবৃত। ভাইয়া ক্লাসে তো সাজানো, পিডিএফ কোথায়? পিডিএফ হচ্ছে তোমাদের ভাবির কাছে, সে দিয়ে দিবে, নাম্বার দিয়ে দিব পরে। তাহলে এটা কি হবে বলো? এ বর্ণের বিবৃত উচ্চারণ কোনটি? ঝটপট জানাও। একটি, এবার, দেশ নাকি খেলা? এর উচ্চারণ সংবৃত আছে আর বিবৃত আছে। অনেকে সংবৃত আর বিবৃত এটা বোঝে না, আজকে একটু ক্লিয়ার হবে এটা, কারণ এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে সব জায়গায় প্রশ্ন আসছে। দেখো এটার ব্যাখ্যাটা একটু দেখো। যদি বলা হয় এ এর সংবৃত, যদি বলা হয় সংবৃত, আর একটা হচ্ছে বিবৃত, এই দুইটা দ্বারা কি বোঝায়? দেখো এটা বিবৃত দ্বারা কি বোঝাবে? একটু বিকৃত বোঝাবে। যেমন আরো কিছু উদাহরণ দেখো এখানে আছে, যেমন এখন, তারপরে তেলাপোকা, এখন। আমরা যখন এখন লিখছি তাহলে সেটা উচ্চারণ কি হয়ে যাচ্ছে? এ হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? এ। তারপরে আমরা যদি লিখি তেলাপোকা, তেলাপোকা, আমরা কি কখনো বলি তেলাপোকা? তেলাপোকা তো বলি না, তেলাপোকা। তাহলে দেখো এর উচ্চারণটা কি হয়ে যাচ্ছে? এ হয়ে যাচ্ছে। তাহলে এটা কি হবে? বিবৃত হবে। আরো উদাহরণ দেখো এখানে হতে পারে, যেমন দেওর বলা হয়, দেওর বা দেবর বলা হয়, তারপরে বলা হয় এমন। এমন দেখো আমরা যদি লিখি এমন, তাহলে এর উচ্চারণ কি এই থাকছে নাকি এ হয়ে যাচ্ছে? তাহলে এর উচ্চারণটা যখন এ হয়ে যাবে, বিবৃত, বিকৃত হয়ে যাবে, তখন সেটা কি হবে বলো তো? বিবৃত। আর সংবৃত কখন? দেখো এর উচ্চারণ যখন এর মতোই বহাল থাকবে তখন সেটা সংবৃত। কিছু উদাহরণ দেখো, পথে ঘাটে, তারপরে পথে ঘাটে, পথে, তাহলে এখানে এ উচ্চারণ থাকছে, দেখো ঘাটে। তবে দেখো শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ, তাহলে দেখো এর উচ্চারণ এ যখন থাকবে তখন সেটা সংবৃত, আর যখন এর উচ্চারণটা কি হয়ে যাবে? একটু, অবশ্যই সাস্টের জন্য এই ক্লাস প্রযোজ্য। সাস্টের প্রশ্ন দেখলে একবার অবাক হয়ে যাবে, আর এই কঠিন টাইপের প্রশ্নগুলো কিন্তু আসবে। তাহলে এখানে দেখো তো কোনটা হবে? খেলা হবে। কি হবে? খেলা। সূর্য শব্দের সঠিক উচ্চারণ কি? সূর্য শব্দের, তাহলে আমরা কখনো বলি না আমরা 207 জন এখনো যুক্ত আছি, তোমাদের স্বপ্ন যেন পূর্ণ হয়, মন থেকে বলছি। তাহলে শেষ পর্যন্ত এখনো আছো, 1 ঘন্টা পেরিয়ে গেছে তারপরও। তাহলে দেখো সূর্য এখানে ছয়ের মতো উচ্চারণ হচ্ছে না, তাহলে দন্তস্ব হবে না। তাহলে যেখানে দন্তস্ব আছে সেটা ভুল যাবে। আর উচ্চারণের ক্ষেত্রে দীর্ঘকারের ব্যবহার নেই, সেক্ষেত্রে রস্যকার হবে, তাহলে এটাও ভুল। এখানে সুরুজ আছে, এটাও ভুল হবে। তাহলে এটা কি হবে? সঠিক উত্তর হবে ক, সূর্য। যেখানে থামে সেক্ষেত্রে হস্যচিহ্ন দিবে। 68 দেখো, তারপরে এই উচ্চারণের পরে আমি রেখেছি ধ্বনি পরিবর্তন। বিদ্রোহ শব্দের শুদ্ধ উচ্চারণ, বিদ্রোহ শব্দের শুদ্ধ উচ্চারণ কি হবে? বাংলা সকল বিশ্ববিদ্যালয়ের জন্য আমি সেইভাবে সাজাই যাতে, বাংলা তো সব জায়গায় আছে, তুমি বাংলাকে তো ইগনোর করতে পারবে না, এই জন্য এটা সকল বিশ্ববিদ্যালয়ের জন্য প্রযোজ্য। বিদ্রোহ, এটা আগে ভুল হবে, এখানে হস্যচিহ্ন দেয়নি, এটাও তো ভুল। আর রোহ, এটাও হবে না, সঠিক উত্তর হবে বিদ্রোহ হবে, দ্রোহ। হ্যাঁ খেলা হবে, হৃদয় আহমেদ, খেলা হবে, মানে ক্লাস থেকে হুবো কমন পাবে, এটা তো পরীক্ষার পরে খেলা হবে। বাক্স থেকে বাস্ক হওয়ার রীতিকে কি বলা হয়? ধ্বনি পরিবর্তন মানে দেখো উচ্চারণে পরিবর্তন। অনেকে বলে না ফার্ম গেটকে কি বলে? ফার্ম গেট। আর অনেক সময় দেখবা জিএফ বিএফ যদি থাকে, মেয়েটা একটু স্টাইল দিয়ে বলে
এই রিক্সা মামা বা জাহাঙ্গীরনগরে এটা দেখবা বা অন্যান্য জায়গায় ক্যাম্পাসে রিক্সা, রিক্সাকে বলে রিক্সা। তাহলে দেখো এই যে দ্রুত উচ্চারণের জন্য, তারপরে অনেকে বাকযন্ত্রের ত্রুটি থাকে, এইগুলোর জন্য ধ্বনি পরিবর্তন হয়ে থাকে। তাহলে ধ্বনি পরিবর্তন মানে উচ্চারণের পরিবর্তন, অর্থের পরিবর্তন নয়। উচ্চারণের পরিবর্তন, অর্থের পরিবর্তন নয়। তাহলে এখানে একটু খেয়াল করো বাচ্চারা, বাচ্চা না সোনামণি, বাক্স থেকে বাষ্প হওয়ার রীতিকে কি বলা হয়? মনে রাখবে, যদি নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে, নিজেদের মধ্যে স্থান পরিবর্তন, তাকে বলা হয় ধ্বনি বিপর্যয়। কি বলা হয়? ধ্বনি বিপর্যয়। তাহলে সঠিক উত্তর হবে কি? ক হবে। কি হবে? ক হবে। ক্লিয়ার? বাংলা দ্বিতীয় পত্র একটু অনেকের কাছে অ্যালার্জি টাইপ, সেটা যদি তুমি একটু আনন্দের সহিত পড়ো তাহলে দেখবা মনে গেঁথে যাবে আজীবন পর্যন্ত, তোমার নাতি পুতনি দেখে শেখাতে পারবে। অভিশ্রুতি জাত শব্দ কোনটি? অভিশ্রুতি, ঝটপট জানাও, ঝটপট জানাও। এর পাশাপাশি মনে রাখবে আর একটা, ধোপা থেকে ধোবা যদি বলা হয়, ধোপা থেকে ধোবা, আর কপাট থেকে কপাট, এটা একটু আমাকে বলে নি। একটা গান আছে না যে চলে গেছো তাতে কি নতুন একটা পেয়েছি, এর নাম কি হবে? ব্যঞ্জন বিকৃতি। তাহলে দেখো আগে ছিল প, প চলে যে এখানে কে এসেছে? ব এসেছে। তাহলে একটা চলে যাবে, তার জায়গায় আরেকজন দখল করবে, এর নাম হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। গানটা কেমন ছিল? চলে গেছো তাতে কি নতুন একটা পেয়েছি, এর নামই ব্যঞ্জন বিকৃতি। আসো ক্লাসে আসি। তারপরে দেখো অভিশ্রুতি বলা হয়েছে, এখানে অভিশ্রুতি জাত শব্দ কি হবে? হাটুয়া থেকে হাইটা। তার মানে পরের রস্যই বা রস্যকার যদি এক ধাপ আগে উচ্চারিত হয় তখন সেটা কি হবে? অভিশ্রুতি হবে। এরপরে একটু দ্রুত পড়াচ্ছি। শরীর থেকে শরীর, এটা মনে রাখবে, দুটি সমবর্ণের একটা যদি পরিবর্তন হয় তার নাম হবে বিষমী ভবন। তাহলে দেখো এখানে র আছে, এখানে র, একটা পরিবর্তন হয়ে এখানে কি হয়েছে? ল হয়েছে। তাহলে দুটি সমবর্ণের একটা পরিবর্তন, সেটা হবে বিষমী ভবন। ক্লিয়ার? ভেজাল আছে এখানে কোনো? বড় দাদা থেকে বড়দা শব্দের এই পরিবর্তনকে কি বলা হয়? যদি একটা ব্যঞ্জন চলে যায়, সমজাতীয় একটা ব্যঞ্জন চলে যায়, তখন সেটা কি হবে বলতো? ব্যঞ্জন চ্যুতি। তাহলে দ এখানে কয়টা ছিল? দেখো দুইটা, একটা চলে গেছে। তাহলে সমজাতীয় যদি একটা ব্যঞ্জন চলে যায় তখন সেটা কি হবে? ব্যঞ্জন চ্যুতি হবে। ব্যঞ্জন চ্যুতি হবে। ভাইয়া সেই গান, হ্যাঁ সেই স্বাদ। 72, অভিশ্রুতির ক্ষেত্রে কোন স্বরধ্বনি পরিবর্তিত হয়? অভিশ্রুতির ক্ষেত্রে জানাও তো। বললাম পরের রস্যইকার বা রস্যকার যদি এক ধাপ আগে উচ্চারিত হয় তখন সেটা কি হবে? অভিশ্রুতি। তাহলে এখানে কোনটা হবে একটু জানাও। শরীর থেকে শরীর, লাল থেকে নাল, তারপরে বলা হয় আনারস থেকে আনানস। এই যে এই ধরনের পরিবর্তনগুলো, এটা কি হবে বলো তো? জয় রয় বলেছে এই সোনামণি আমি সিঙ্গেল। তুমি আমাকে বলো জয়, এটা কোন ধরনের সর্বনাম? তুমি একটু জানাও, তাহলে তুমি পাবে। তাহলে দেখো দুটি সমবর্ণের একটা যখন পরিবর্তন হবে তার নাম কি হবে? বিষমী ভবন হবে। কি হবে? বিষমী ভবন। আর অভিশ্রুতির ক্ষেত্রে রস্যই বা রস্য হবে। দুটি সমবর্ণের, লাল ছিল দেখো দুইটা ল ছিল, একটা পরিবর্তন হয়ে কি হয়েছে? ন হয়েছে। তাহলে এটা কি হবে? বিষমী ভবন হবে। বিষমী ভবন। পরের প্রশ্নটি 74 75, মোজা থেকে মোজো, এটা কোন ধরনের স্বরসঙ্গতি? স্বরসঙ্গতির প্রকারভেদ আছে। যদি প্রথমে মিল থাকে বা প্রথমে প্রেম, দেখবা প্রথমে যদি প্রেমে পড়ে কেউ তখন দুইজনের কিছু বিষয় মিল থাকে। যেমন ছেলেরা সাধারণত ফুচকা খায় না, ওই মেয়ের জন্য কিন্তু ফুচকা খাইতে হবে। তাহলে দেখো মিল আছে, প্রথমে মিল থাকলে প্রগত, পরে মিল যদি থাকে তাকে বলা হয় পরাগত হবে। আর দুইজনের মধ্যে যদি অমিল থাকে, মাঝে যদি অমিল থাকে তার নাম হচ্ছে মধ্যগত। আর দুইজনের মধ্যে যদি কোনো মিল না থাকে তখন তাকে বলা হয় অনন্য। তাহলে এখানে আমরা একটু দেখে আসি স্বরের সাথে মিল থাকবে বা থাকবে না। খেয়াল করো, এখানে প্রথম ময়ের সাথে আছে ওকার, এখানে আছে রস্যকার, তাহলে এখানেও মিল নাই। দ্বিতীয়টা দেখো, এখানে আকার আছে, এখানে ওকার আছে, তাহলে এখানেও দেখো মিল নাই। তাহলে দুইটার সাথে মানে কোথাও যদি কোনো মিল না থাকে তার নাম কি হয়? অনন্য স্বরসঙ্গতি, যেটা সেম ইয়ারের প্রেম বলা হয়। এভাবে ব্যাকরণ পড়াইলে তো জীবনে ভুলবো না। আর ওই সিনথিয়া প্রতিটা ক্লাস আমার আইডিতে শেয়ার আছে, একটু দেখে নিবা। তাহলে কি বললাম? প্রথমে ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রে দেখো স্বরসঙ্গতির মধ্যে প্রথমে যদি প্রেম থাকে বা মিল থাকে স্বরের সঙ্গে সেটা প্রগত। আমরা যখন প্রথম লিখি, দেখো আমরা যখন প্রথম লিখি তাহলে প্রথম মানে কি? যে প্র আছে, প্রগত। আর পর লিখি পরাগত, যদি পরে মিল থাকে স্বরের সাথে তখন সেটা কি হবে বলতো? পরাগত। আর যদি
দুইজনের মধ্যে অনেক সময় অমিল থাকে, প্রথমে ভালোভাবে চলাফেরা হচ্ছে, হাঁটা চলা, কিন্তু মাঝে আর একটা সমস্যা হয়েছে, তৃতীয় পার্সন আসছে, একটু অমিল হয়ে গেছিল মাঝে, আবার পরে মিল হয়েছে, সেটা হবে মধ্যগত, মানে মাঝে কিছু অমিল থাকে। আর অনন্য মানে কি, প্রথম মিল থাকবে না, শেষও মিল থাকবে না। স্যার আপনার আইডিটা কই পাবো? আমি তোমার মেসেজে একটা রিয়াক্ট দিয়েছি জিলানী হাসান চয় থেকে। তাহলে দেখো এখানে কোথাও মিল নাই, তাহলে এটা অনন্য হবে। উচ্ছ্বাস শব্দটিতে কোন দুটি ব্যঞ্জন সন্ধি সন্ধি হয়েছে একটু জানাও। উচ্ছ্বাস, মনে রাখবা এই সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ যেটা, সেটা ব্যঞ্জন সন্ধি। সেটা কিভাবে মনে রাখবা আমি একটু দেখাই। প্রথমে স্বর পরে ব্যঞ্জন, বা প্রথমে ব্যঞ্জন পরে স্বর, বা উভয় পাশে যদি ব্যঞ্জন থাকে তখন সেটা কি হবে, ব্যঞ্জন সন্ধি হবে। এটুকু ক্লিয়ার? এবার দেখো কিভাবে মনে রাখবা এই ব্যঞ্জন সন্ধিগুলো। একটা গল্প বলি আমি, বা ছন্দ, এই ছন্দের মাধ্যমে তুমি খুব সহজে মনে রাখবে। সেটা হচ্ছে সৌরভ গাঙ্গুলির স্ত্রীর নাম হচ্ছে ডোনা গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলির স্ত্রীর নাম কি? ডোনা গাঙ্গুলি। ডোনা গাঙ্গুলি তার ছোট বোনকে নিয়ে একদিন বাজারে গেল লিচু কিনতে। এখন ছোট বোন লিচু দেখে ডোনাকে বলল, কি বললো প্রত্যেকে একটু কমেন্টে লেখো, তাহলে ব্যঞ্জন সন্ধি শেষ হয়ে যাবে। ডোনাদি তাজা লিচু, ডোনাদি তাজা লিচু সমান কি হবে? খণ্ডত হবে। তাজা লিচু সমান কি হবে? খণ্ডত। তার মানে যদি কোনো শব্দের মধ্যে এই বর্ণগুলো থাকে, কোন বর্ণগুলো দেখো মাবো সোনামণিরা, ড, ন, দ, ত, বর্গীয় জ, ল, চ, যদি কোনো শব্দের মধ্যে এই বর্ণগুলো থাকে তাকে উঠিয়ে দিয়ে তুমি সেখানে খণ্ডত বসাবা। যেমন এখানে দেখো উড্ডিন, উড্ডিনের সন্ধি বিচ্ছেদ কি? উড্ডিনের সন্ধি বিচ্ছেদ কি? তাহলে কি করবা দেখো, এই যে এখানে ড আছে দেখো, তাহলে ডটা প্রথম ডটা উঠিয়ে দিবা, প্রথমটা উঠিয়ে দিয়ে কি বসাবা? খণ্ডতা, আর বাকি যা থাকে তাই পরে বসাই দিবা। কি আছে দেখো তো, ডিন, সে ডিনটা বসাই দাও। উত প্লাস কি হবে? ডেন, ব্যঞ্জন সন্ধি শেষ। ঠিক তেমনই ভাবে দেখো যদি বলা হয় উল্লাস, উল্লাসের সন্ধি বিচ্ছেদ কি? তাহলে এখানে কি হবে বলো তো, ওই যে লটা কেটে আমরা বসাবো খণ্ডতা, উৎ যোগ কি হবে? লাশ হবে, উদ্যোগ লাশ হবে। তাহলে এখানে দেখো তো উচ্ছ্বাসের ক্ষেত্রে কি হবে? এই দুইটা ব্যতিক্রম আছে, উদ্যোগ, এই এখানে স থাকার কারণে এটা কি হবে? শ্বাস হবে, আমরা যে শ্বাসটা নিয়ে থাকি। তাহলে এখানে দেখো ত এবং তালবস্যা কোথায় আছে সেটা কিন্তু উত্তর হবে। কোন দুইটা সন্ধি হয়েছে সেক্ষেত্রে স, এখানে ত তালবস্যার সন্ধি হয়েছে। আরেকটা আছে উচ্ছৃঙ্খল, আরেকটা আছে কি? উৎশৃঙ্খল। এরপরে দেখো পর্যায়ের সন্ধি বিচ্ছেদ কি? জগন্নাথের সন্ধি বিচ্ছেদ কি? দুইটা জানাও। প্রতিটা টপিকের বেসিক থেকেও ক্লাস নেওয়া হয়েছে, আমার আইডি তো শেয়ার আছে, আমাদের পেজেও অনেক ক্লাস শেয়ার করা আছে, সেগুলো দেখে নিতে পারবা। আমি তো জাস্ট প্রশ্নগুলো সামনে আসছে, এই জন্য যতটা সম্ভব ইনস্ট্যান্ট ব্যাখ্যাটা দিয়ে দিচ্ছি। একটু জানাও যে পর্যায়, মনে রাখবে সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে অন্ত জয় রেফ যদি থাকে সেক্ষেত্রে রয় রস্যি হবে, কি হবে? র। তাহলে বলো এটা কোনটা সঠিক উত্তর হবে? আর জগন্নাথ, ওই যে বললাম একটু আগে, ডোনাদি তাজা লিচু সমান খণ্ডতা, তাহলে এখানে কয়টা ন আছে দেখো তো? দুইটা, তাহলে প্রথমটা বাদ যাবে, তাহলে এখানে কি হবে? জগৎ হবে, কি হবে? জগৎ যোগ নাথ। তাহলে কোনটাই দেখো তো উত্তর আছে? এটা এই যে ক্ষয়ে আছে। আর এটা কি হবে? অন্ত জয় রেফ থাকলে বলেছি রয় রস্যি হবে, তাহলে এখানে সঠিক উত্তর হবে পরিযোগ যায় না। আরেকটা বিষয় দেখো, আমরা এখান থেকে পরি নিয়েছি, হ্যাঁ, আর বাকি থাকে কি? এই যে একটা কার থাকে, সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে যে কারটা থাকবে তাকে আমরা পূর্ণ বর্ণে লিখবো। কোন কার আছে? আকার, এই জন্য আ লিখবো, আর বাকি থাকে কি? অন্তস্থ অ। তাহলে পরিযোগ কি হবে? আই হবে, পরিযোগ আই। ক্লিয়ার? নিষ্কর, আরেকটা আছে শীতার্থ। এই দুইটারও শর্টকাট নিয়ম আমি দিয়ে দিব। একটা আছে নিষ্কর, আরেকটা আছে শীতার্থ। এর সন্ধি বিচ্ছেদ কি? এটা একটু খেয়াল করো। বিসর্গ সন্ধির ক্ষেত্রে প্রথমে বিসর্গ থাকবে, পরে স্বর বা ব্যঞ্জনের যে কোনো একটা থাকবে, সেটা হবে কি? বিসর্গ সন্ধি। সেক্ষেত্রে মনে রাখবে কি যে তিনটা স্বয়ের একটা স যদি থাকে, তালবস্য, মূর্ধন্য ষ, দন্ত স, র, রেফ বা ওকার যদি থাকে, সেগুলো উঠাই দিয়ে যা সেখানে বিসর্গ দিবে। তাহলে এখানে দেখো নিষ্কর আছে, কি আছে? নিষ্কর, তাহলে নি লিখবে প্রথমে, আর মূর্ধন্য ষ উঠিয়ে দিয়ে কি দিবে? বিসর্গ, আর বাকি থাকে কি? কর থাকে, নিষ্কর। ক্লিয়ার? এরপরে যদি বলা হয় দুশ্চিন্তার সন্ধি বিচ্ছেদ কি? দুশ্চিন্তা, তারপরে জাবিতে এসেছিল প্রাত রাসের সন্ধি বিচ্ছেদ কি? তারপর যদি বলা হয় মনোরমের সন্ধি বিচ্ছেদ কি? মনোরম। অনেক উদাহরণ দিতে পারতাম। ভাইয়া আপনার আইডিটা কোথায় পাবো? অনেক সুন্দর বোঝান। নুসরাত জাহান ফারিয়া,
দেখো এখানে দুশ্চিন্তা আছে, তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে কি, এই যে তিনটা শয়ের একটা শ যদি থাকে, র থাকে, রেপ থাকে বা ওকার, এগুলো বাদ দিয়ে তুমি সেখানে বিসর্গ দিবে। তাহলে এখানে বাদ দিবা কোনটা দেখো তো, এই যে তালবস্যটা কেটে দিবে, তাহলে তালবস্যা কাটার কারণে এখানে বিসর্গ হবে, আর বাকি যা থাকে সেটা লিখে দিবে। চিন্তা থাকে সেটা চিন্তা লিখবে। যাবিতে এসেছিল প্রাত রা, সেই সন্ধি বিচ্ছেদ কি, তাহলে প্রথমে আমরা কি লিখবো, প্রাত লিখবো। এরপরে দেখো রটা কেটে আমরা কি দিব, বিসর্গ। আর বাকি থাকে যে কার আছে, কোন কার আছে, আকার, এই জন্য আমরা আ লিখবো। তাহলে এখানে কি হবে, আ তালবস্যা। মনোরম, এটা গত বছর নার্সিং এ এসেছে, তা বলেছিলাম কি, এই যে তিনটা শয়ের একটা শ, র, রেপ বা ওকার, তাহলে এখানে কোনটা আছে দেখো তো, ওকার। ওকারটা বাদ দিয়ে আমরা কি দিব, মন আগে লিখবো, ওকার বাদ দেওয়ার পরে আমরা বিসর্গ দিব, আর বাকি থাকে এই যে রম থাকে, মনযোগ রম। ঠিক তেমনই ভাবে মনোহর, মনোনয়ন, তারপরে অহরহ, এটা একটু জানাও। অহরহ এর সন্ধি বিচ্ছেদ কি, অহরহ। চাইলে সারা রাতও ক্লাস নেওয়া যাবে, শেষ হবে না উদাহরণ দিয়ে, যতটা গুরুত্বপূর্ণ সেগুলোই দিচ্ছি। শীতার্থ দেখো, এই ক্ষেত্রে আরেকটা বিষয় মনে রাখবা, অর বা আর যদি উচ্চারণ হয়, অর বা আর, সেক্ষেত্রে কি হবে, রি হবে, কি হবে, রি হবে। তাহলে এখানে একটু দেখো বিষয়টা, শীত আর তো আমরা যখন উচ্চারণ করছি আর আসছে, এজন্য এখানে কি হবে বলো তো, রিটা আসবে। তাহলে শীত যোগ ঋত হবে, এটা কিন্তু ভুল আছে। এখানে আর তো কিন্তু অপশনে থাকবে, সেটা কিন্তু হবে না, অর্থ হবে না। অর বা আর যদি উচ্চারণ হয় সেই ক্ষেত্রে রি আসবে। শীতার্ত, তৃষ্ণার্ত, ক্ষুধার্ত, কি হবে, শীতার্ত, তৃষ্ণার্ত, ক্ষুধার্ত, ভয়ার্ত, ভয়যোগার্ত, এগুলো। আর তো হবে না, ভয়যোগ ঋত হবে, কারণ রি বা অর বা আর উচ্চারণ হলে সেখানে রি আসবে। আমরা শেষ করব দ্রুত। এরপরে দেখো উপসর্গ থেকে, উপসর্গ থেকে কিন্তু আজকেও তোমাদের একটা প্রশ্ন এসেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। উপসর্গ থেকে কেমন প্রশ্ন আসতে পারে, কোনটা বাংলা উপসর্গ, কোনটা তৎসম এবং কোন অর্থে ব্যবহার করা হয়েছে, এই টাইপের প্রশ্ন কিন্তু বেশি আসে। কোন অর্থে ব্যবহার করা হয়েছে, কোন অর্থে ব্যবহার করা হয়েছে, এই টাইপের প্রশ্ন বেশি আসে। যেমন এখানে দেখো, আমরা যদি লিখি দা, বুঝছো, দা কিন্তু একটু ছোট টাইপের, দায়ের আগে যখনই আমরা রাম যুক্ত করব তখন সেটা কি হবে, একটু বড় টাইপের, মানে রামদা, তাহলে এটা কি হবে, বৃহৎ অর্থ। এবং আজকে যে প্রশ্নটা এসেছে মান, দেখো মান একটা শব্দ, মানের আগে যখনই আমরা অপযুক্ত করব তখন সেটা কি হবে, অপমান, বিপরীত অর্থ। ঠিক তেমনই ভাবে আদান প্রদান, আদান প্রদান, আমার কাছে এটা লিস্ট আছে, তোমাদের আমি দেখি পোস্ট করে দিব, আদান প্রদান, তাহলে এটা দেখো কি বিপরীত অর্থ প্রকাশ করছে। মান সম্মান, তাহলে দেখো আজকে এসেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 6 ইউনিটে কোনটা বিপরীত অর্থ প্রকাশ করেছে, তাহলে মান অপমান, এটা বিপরীত অর্থ প্রকাশ করেছে। কোনটি ইংরেজি উপসর্গ সেটা দেখো, হেড সাপ, মনে রাখবে হেড সাপ, এইভাবে মনে রাখবে, হাফ প্যান্ট ও ফুল শার্ট পরিধান করেন, হাফ প্যান্ট ও ফুল শার্ট পরিধান করেন। তাহলে দেখো ইংরেজি উপসর্গ এই যে হেড, শার্প, হাফ, ফুল, এই চারটা। কেমন প্রশ্ন আসে দেখো, হা পাতা শব্দের হাফ কোন ধরনের উপসর্গ, হা পাতা শব্দের হাফ কোন ধরনের উপসর্গ, তাহলে এটা কি হবে, ইংরেজি। এখানে আছে ফুল, আছে কি আছে, ফুল। আর আরবি উপসর্গ কোনগুলো, আম, খাস, গরলা, বাজে, খয়ের, এইগুলো হচ্ছে আরবি উপসর্গ। নিমরাজি শব্দের নিম হচ্ছে ফার্সি উপসর্গ, এগুলো আর বলছি না। 82 এবং 83 বলো। বিজ্ঞান শব্দের বি উপসর্গ কোন অর্থে ব্যবহার করা হয়েছে, বিজ্ঞান শব্দের বি একটু ঝটপট জানাও। আমার সামনে পরীক্ষা থাকার কারণে আমি দ্রুত তোমাদের মানে আজকে 120টা প্রশ্ন রেখে একটু শেষ করতে চাচ্ছি, কারণ তোমাদের প্রস্তুতিটা যেন গোছালো হয়। এরপরে দেখো বিজ্ঞান শব্দের বি, এটা হচ্ছে কি বিশেষ অর্থ হবে, কি হবে, বিশেষ অর্থে। তারপরে দেখো দর্শনীয়, প্রকৃতি প্রত্যয় থেকে আমি 2টা প্রশ্ন রেখেছি, মনে রাখবে। প্রকৃতি প্রত্যয় নোটও আমার কাছে আছে এবং তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, অনেকের পোস্ট করা হয়েছে, দেখে নিছো। মনে রাখবে দেখা সংক্রান্ত যত শব্দ আছে, দেখা সংক্রান্ত, সেটা হতে পারে দর্শন, দর্শনীয়, দর্শক, এই যে দেখা সংক্রান্ত যত শব্দ আছে তার প্রকৃতি মানে মূল অংশ কি হবে বলতো, দৃশ্য হবে, কি হবে, দৃশ্য। আর মনে রাখবে শব্দের শেষে যদি নিয় থাকে, কি থাকে, নিয়, তার প্রত্যয় হয় কি হয়, অনিয় হয়, কি হয়, অনিয়। এখন যেটা দ্বারা কাজ করা বোঝাবে, যেমন দেখা, চলা, খাওয়া, সেক্ষেত্রে আমরা ধাতু চিহ্নটা ব্যবহার করি, এটা কিন্তু রুট চিহ্ন না, এটা কি চিহ্ন, ধাতু চিহ্ন। তাহলে এখানে হবে কি, দৃশ যোগ অনিয় হবে, কি হবে, সেটা কোথায় আছে দেখো, দৃশ যোগ অনিয়, এটা হবে দৃশ যোগ অনিয়। খ জানিয়েছো যারা, ধন্যবাদ।
দৃশ্য না, দৃশ্য না। এই যে শব্দের শেষে নিয়ে থাকলে কি হবে, সেখানে অনিয় হবে, অনিয়, এই যে এটা। আর দেখা সংক্রান্ত যত শব্দ আছে তার প্রকৃতি হয় দৃশ্য, হয় কি হয়, দৃশ্য। এখানে প্রশ্নে তোমার ধাতু চিহ্ন দেওয়া ছিল না, অনেক ক্ষেত্রে তো থাকবে এটা। তারপরে এটা বলো 84 এবং 85। প্রকৃতি প্রত্যয় শেষ হলে সমাস। প্রকৃতি প্রত্যয়ের ক্ষেত্রে দেখো, মনে রাখবে গত বছর এটা কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেছে, কাব্যের প্রকৃতি প্রত্যয় কি। তাহলে দেখো, কাব্যের মূল শব্দ হচ্ছে কবি, আর শেষ যদি জ ফলা থাকে তার প্রত্যয় কি হবে, অন্তর্জ হবে, কি হবে, অন্তর্জ হবে। আর শেষে বান থাকলে বতুফ হয়, তাহলে দয়াবানের প্রকৃতি হচ্ছে, প্রকৃতি প্রত্যয় দয়াযোগ বতুফ হবে, মান থাকলে মতুফ হয়, যেমন পূর্ণি পূর্ণ মান বলা হয় এক্ষেত্রে। আমি একটু দ্রুত যাচ্ছি, তোমরা একটু উত্তর করো। দ্বিগু সমাসের উদাহরণ কোনটি? শতবার্ষিকী, পলান্ন, মধুমাখা, দিন কতক। সেক্ষেত্রে মনে রাখবে প্রথমে একটা কি থাকবে, সংখ্যা থাকবে, শেষে সমাহার থাকবে, এবং সমস্ত পদটি দ্বারা অনেকগুলো জিনিসের সমষ্টি বোঝাবে। তাহলে আমরা একটু অপশনগুলো দেখি। শতবার্ষিকী, প্রথমে কি আছে দেখো, সংখ্যা আছে। আর শতবার্ষিকী দ্বারা কি একটা সংখ্যাকে বোঝায় না, এটা তাহলে শতবার্ষিকের, শতবর্ষের সমাহার, তাহলে এটা কি হবে, দ্বিগু সমাস হবে। পলান্ন, পল মিশ্রিত অন্ন, এটাই হবে মধ্যপদলিপি। মধুমাখা, এগুলো মধু দিয়ে মাখা বা মধু দ্বারা মাখা, এটা তৎপুরুষের মধ্যে যাবে। এটা দ্বিগু সমাস হবে কি, ক হবে, কি হবে, ক। সংখ্যা থাকলে এবং সমাহার থাকবে, এবং সমস্ত পদটি দ্বারা অনেকগুলো জিনিসের সমষ্টি বোঝাবে। 86, 87, আমরা শেষের দিকে যদিও আছি, একটু ঝটপট উত্তর করো। স্মৃতিসৌধ কোন সমাস? স্মৃতিসৌধ কোন সমাস? দেখি কি আগে উত্তর করতে পারে। মধ্য, মাঝ থেকে যদি কোনো পদ লোপ পায় সেটা হবে মধ্য পদলিপি কর্মধারয় সমাস। এখন কি লোপ পেতে পারে? আশ্রিত, মিশ্রিত, বিষয়ক, শোভিত, সূচক। আশ্রিত, মিশ্রিত, বিষয়ক, শোভিত, সূচক। যেমন স্মৃতিসৌধ, স্মৃতি রক্ষার্থে সৌধ, শিক্ষামন্ত্রী, শিক্ষা বিষয়ক মন্ত্রী। এখানে কি হবে, স্মৃতি রক্ষার্থে সৌধ। তাহলে দেখো, এটা হচ্ছে সমস্ত পদ, এর ব্যাস বাক্য হবে স্মৃতি রক্ষার্থে সৌধ। সে রক্ষার্থে, এটা কিন্তু লোপ পেয়েছে। এটা কি হবে বলতো, মধ্য পদলিপি কর্মধারয় সমাস হবে। উপমান, উপমিত, একটু পরে কয়েকটি উদাহরণ আসছে। তারপরে দেখো, নিচের কোনটি ব্যতিহার বহুব্রীহি? বহুব্রীহি সমাস গত বছর এসেছে। বহুব্রীহি নিজেই কোন সমাস? বহুব্রীহি নিজেই হচ্ছে বহুব্রীহি সমাস। এর ব্যাস বাক্য হবে বহু ধান আছে যার। এবার দেখো, ব্যতিহার বলেছে, মনে রাখবে ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যতিহার বহুব্রীহি হয়। নিউটনের তৃতীয় সূত্র মনে রাখবা। তোমাকে একজন ঘুষি দিয়েছে, তুমি কি করবা? তুমি তো তাকেই একটা বসিয়ে দিবে, তাই না? তাহলে দেখো, ক্রিয়ার পারস্পরিক অর্থ। তাহলে কানাকানি, কানে কানে যে কথা, লাঠালাঠি, লাঠিতে লাঠিতে যে লড়াই, মারামারি, চুলাচুলি, গোতাগুতি, এইগুলো সব কি হবে, ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যতিহার বহুব্রীহি হবে। ব্যতিহার বহুব্রীহি। মুখ চন্দ্র আছে, মুখ আর চাঁদ কখনো এক জিনিস না। তাহলে দেখো, মুখ আর চন্দ্র কখনো এক জিনিস না। দুইটা দেখো, দুইটার মধ্যে কি আছে, যদি তোমার সমজাতীয় তুলনা না বোঝাই তাহলে সেটা কি হবে, উপমিত হবে। কি হবে, উপমিত। 88, 89 বলো, উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? এক্ষেত্রে মনে রাখবে, উপমান, এ মান দ্বারা কি, এটা যদি সত্য বোঝায়, ব্যাস বাক্য সত্য বা বাস্তব তুলনা বোঝায়, বাস্তব তুলনা, সেক্ষেত্রে হবে উপমান। আমরা একটু দেখি। মন মাঝি, পূর্বপদ যদি অদৃশ্যমান হয়, পরপদ দেখা যায়, সেটা হবে। আর মাঝে যদি থাকে রূপ, রূপক কর্মধারয় সমাস হবে। মন রূপ মাঝি। গ্রামান্তর কি হবে, অন্য গ্রাম হবে। কি হবে, অন্য গ্রাম। এটা নিত্য সমাস হবে। সিংহ পুরুষ, সিংহ আর পুরুষ কখনো এক জিনিস না। তাহলে এটা হবে কি, উপমিতর মধ্যে যাবে। আর ঘনশ্যাম, ঘনশ্যাম দেখো, এটা দ্বারা দুইটার মধ্যে কি বোঝাচ্ছে, একটু সমজাতীয়, মানে কালো মেঘকে বুঝিয়েছে। তাহলে এটা কি হবে বলতো, এটা হচ্ছে উপমান হবে। নিত্য পুরুষবাচক শব্দের উদাহরণ, এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা ব্যবসায় শিক্ষা অনুষদে পরীক্ষা দিবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে, তাদেরও কিন্তু এটা গুরুত্বপূর্ণ, এবং নার্সিং এর জন্য। নিত্য পুরুষবাচক, যেগুলো দ্বারা শুধুমাত্র পুরুষকে বোঝায়, যার নারীবাচক নাই, সেটা হচ্ছে নিত্য পুরুষবাচক। সেটা দেখো, কৃতদার আছে, অকৃতদার আছে, রাষ্ট্রপতি আছে, বিচারপতি আছে, যোদ্ধা আছে, এগুলো হচ্ছে নিত্য পুরুষবাচক শব্দ, নিত্য পুরুষবাচক শব্দ। 90, 91 একটু বলো। নাটিকা শব্দটি কোন অর্থে স্ত্রীবাচক শব্দ? নাটিকা, এটা কোন অর্থে? ক্ষুদ্রার্থে হবে। কি হবে, ক্ষুদ্র অর্থে। নাটিকা, এটা কি হবে, ক্ষুদ্র অর্থে। আর বৃহৎ অর্থে হচ্ছে আনি প্রত্যয় যুক্ত হয়। কি হয়, আনি প্রত্যয় যুক্ত হয় বৃহৎ অর্থে। তৎসম শব্দ দিয়ে কি বোঝানো হয়? সংস্কৃত থেকে। তৎ মানে তার, আর সম মানে সমান, সংস্কৃতের সমান বোঝানো হয়, সংস্কৃতের সমান।
তারপরে 92 বলো। কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী, এই উত্তরী কোন শব্দ? উত্তরী কোন শব্দ? আর একটা হচ্ছে অর্থ বিচারে তুরঙ্গম। তুরঙ্গম দ্বারা কাকে বোঝায় জানো? ঘোড়াকে বোঝায়। দ্রুত বেগে চলে যে, অর্থাৎ আমরা যেটা ব্যাস বাক্যের সাহায্যে বা সমাসের সাহায্যে নির্ণয় করতে পারি সেটা হবে কি হবে বলতো? যোগরূঢ় শব্দ। যেমন রাজপুত্র, রাজার পুত্র, রাজপুত্র পঙ্কজ হাতে জলধির উদ্দেশ্যে মহাযাত্রা করলো। তাহলে রাজপুত্র, পঙ্কজ, জলধি, এই তুরঙ্গম এগুলো কি হবে? সব যোগরূঢ়ের মধ্যে যাবে, যোগরূঢ়। আর উত্তরই হচ্ছে তৎসম হবে, তৎসম। 94 95 সন্দেশ, যার দুইটা অর্থ মনে রাখবা, যার ব্যুৎপত্তি ও ব্যবহারিক অর্থ দুইটা, সেটা হবে কি বলতো? রূঢ় বা রূঢ়ি শব্দ হবে। তাহলে সন্দেশ মিষ্টান্ন জাতীয় খাবার এবং এটা দ্বারা খবর কে বোঝায়, যার দুইটা অর্থ, সেটা হবে রূঢ় বা রূঢ়ি শব্দ হবে, রূঢ় বা রূঢ়ি শব্দ। ঠিক তেমনই ভাবে আছে প্রবীণ, আছে প্রবীণ, তারপর আছে হস্তি আছে, আর একটা আছে গবেষণা, গোযোগ এসনা, গরু খোঁজার, একটা হচ্ছে আবিষ্কার অর্থ। হস্তি যারা হাতি এবং হাতকে বোঝায়, প্রবীণ বাদ্যযন্ত্র এবং বৃদ্ধ ব্যক্তিকে বোঝায়। তাহলে এটা হবে রূঢ় বা রূঢ়ি শব্দ। 95 কোনটি যোগরূঢ় শব্দ নয়? তাহলে এখানে দেখো পঙ্কজ, পঙ্কে জন্মে যা, জলধি, সরস, এগুলো যোগরূঢ়ের মধ্যে যাবে, কিন্তু তেল, তেল কিন্তু এটা রূঢ়ি শব্দের মধ্যে যাবে। আমরা শেষের দিকে চলে এসেছি, এটা নিব না। খুব বাছা বেসেছি, এটা একটু মনে রাখো। যার ক্রিয়াপদ ও কর্মপদ একই ধাতু থেকে গঠিত তাকে বলা হয় সমধাতুস কর্ম। তাহলে বাছা আর বেসেছি, এটা কি হবে? সমধাতুস। রহিম কিংবা করিম এর জন্য দায়ী, এখানে কিংবা কি হবে বলতো? যদি একজন আরেকজনের বিকল্প নির্দেশ করে তখন তাকে বলা হয় বিয়োজক। কি বলা হয়? তাহলে কিংবা এটা কি হবে? বিয়োজক হবে। কি হবে? বিয়োজক। একটা আর একটার বিকল্প নির্দেশ করে। 98 99 বলো। দেখে শুনে রাস্তা পার হবে, এটা এবাকে ক্রিয়া বিশেষণ কোনটা? ক্রিয়া বিশেষণ, অ্যাডভার্ব। তাহলে রাস্তা পার হওয়া একটা কাজ, কেমন ভাবে তোমাকে পার হতে বলছে? দেখে শুনে। তাহলে দেখো এই যে কেমন ভাবে, কখন, এগুলো যারা প্রশ্ন করলে তুমি উত্তর পাচ্ছ, সেক্ষেত্রে এটা হবে কি? দেখে শুনে ক্রিয়া বিশেষণ। দেখে যেন মনে হয় চিনি ওহারে, তাহলে যেন, এই যেনটা কি হবে? যুক্ত করেছে, তাহলে এটা কি হবে? সংযোজক হবে। কি হবে? সংযোজক। তারপরে দেশের বিশেষণ রূপ কোনটি? শুদ্ধ বানান কোনটা? দেখো এখানে বলেছে মুমূর্ষ, রস্যকার দীর্ঘকার রস্য রেফ হবে, এটা হবে। আজকের ক্লাসটি শেষ করতে হচ্ছে। দেশীয় বানান দেখো এখানে ঘ নম্বরটা, আর এখানে হবে রস্য দীর্ঘ রস্য রেফ কোথায়, সেটা উত্তর করবা। আর যারা হচ্ছে শেষ মুহূর্তে কোর্সে ভর্তি হতে চাও, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা এবং শেষ মুহূর্তে একটা সম্মানজনক যতটুকু তুমি পারবে আমাকে একটু জানাবে। যদি অ্যামাউন্টটা ভালো থাকে তাহলে তোমাকে কোর্সে যুক্ত করে নিব। ক্লাস এখনই শেষ হবে। এই যে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই পেয়ে যাবে ভর্তি সংক্রান্ত যত বিষয় আছে। এবং যারা এখনো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য বই কেননি, অতি দ্রুত বই কিনে আমাদের পেজে একটা করে তোমার স্ক্রিনশট দিলে বা হচ্ছে পিক দিলে তুমি যে বই কিনছো তোমাকে আলাদা সিক্রেট গ্রুপে যুক্ত করা হবে। ভাই আপনার আইডিটা দিন। এই যে ফারজানা আফরিন ফারিয়া, আমি একটা রিয়াক্ট দিয়েছি, সেখানে নক করবা। ভর্তি সংক্রান্ত বিষয় এখনও ঢাবির জন্য তুমি 8 দিন পাচ্ছ, জাবির জন্য তুমি সি ইউনিটের জন্য তোমার 13 দিন, বি ইউনিটের জন্য 17 দিন পাচ্ছ। হিউজ পরিমাণ সময়, শেষ মুহূর্তে একটা ভালো প্রিপারেশন নিতে কোর্সে যুক্ত হয়ে যাও। আজকে পর্যন্ত, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। ভালো থাকো সবাই।